It is a mixed nerve. Mixed nerve. The sensory part carries sensation from different parts of the face and motor part supplying the muscles of mastication. এটা হচ্ছে মূলত একটা সেন্সরি নার্ভ, সংবেদী নার্ভ। মোটর ফাংশনও আছে অল্প। এটা হচ্ছে মাসেলস অফ ম্যাস্টিকেশন, চিবানোর জন্য, চর্বণের জন্য আছে। মুখমণ্ডলের স্নায়ু সেগুলো, এছাড়াও থ্রোট অফ দি মাউথ, টাং, এগুলো সাপ্লাই করে। তারপরে এটা হচ্ছে কি, এটা হচ্ছে দি নার্ভ হ্যাজ 3 ডিভিশনস, 3টে ডিভিশন। এটাকে ট্রাইফেশিয়াল নার্ভও বলে। হ্যাঁ, দি অপথ্যালমিক, ম্যাক্সিলারি অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশন, এই 3টে ডিভিশনে এটা ভাগ আছে। The ophthalmic division carries sensation from the skin of the forehead and scalp as far back as the line joining the 2 ears. Ophthalmic division. Ophthalmic division carries sensation from the skin of the forehead. Forehead. বুঝতে পেরেছ? হ্যাঁ, forehead, কপাল থেকে নেবে। আর এই কান থেকে শুরু করে এই পাশ থেকে কানে এরকম একটা যে মহিলারা দেখবে অনেকে পড়ে পিছন, এর পিছনের অংশটা হচ্ছে সার্ভাইকাল, সামনেরটা হচ্ছে অপথ্যালমিক ডিভিশন। সেন্সেশন, হ্যাঁ, সেন্সেশন সেন্সেশন ফ্রম দি স্কিন অফ দি ফোরহেড and of the scalp as far back as the line joining the 2 ears. It also receives sensation from upper eyelids. এই আপার আইলিডস, উপরে চোখের পাতা থেকে সেটা নিচ্ছে। আপার আইলিড, কনজাংটিভা, চশমাটা খোলো, খুলে পকেটে রাখো। এই যে কনজাংটিভা, প্যালপেব্রাল না, উপরের কনজাংটিভা, নিচের দিকে তাকাও। এই যে সাদা অংশটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে স্ক্লেরা। স্কের উপরে, এর উপরে যে মিউকাস মেমব্রেনটা রয়েছে সেটাই হচ্ছে কনজাংটিভা, বালবার কনজাংটিভা, সেটা সাপ্লাই করছে এটা। এবং কর্নিয়া, কর্নিয়া মানে যে ব্ল্যাক অংশটা হচ্ছে কর্নিয়া। এটা যে স্ক্যাল্প অ্যাজ ফার ব্যাক অ্যাজ এরিয়া। It also receives sensation from the upper eyelid, conjunctiva, cornea and other intraocular structures. চোখের ভিতরে যে স্ট্রাকচারগুলো আছে সেখানেও সাপ্লাই করছে, সেন্সরি সাপ্লাই স্ট্রাকচারস। দি ফ্রন্টাল, এথময়েডাল অ্যান্ড স্ফেনোয়েডাল এয়ার সাইনাস। এই ফ্রন্টাল সাইনাস এরকম জায়গায় থাকে, বইয়ে দেখবে ছবি দেওয়া আছে। হ্যাঁ, স্ফেনোয়েডাল সাইনাস এগুলো, এথময়েডাল সাইনাস, এই নেজাল ক্যাভিটির যে বোনস আছে তার সাইনাস থাকে, সাইনাস থাকে, সেই সাইনাস থেকে সেখানে সেগুলো সাপ্লাই করছে। এয়ার সাইনাসেস অ্যান্ড আপার পার্ট অফ দি নেজাল ক্যাভিটি অ্যান্ড নেজাল সেপ্টাম। নেজাল ক্যাভিটি এবং নেজাল সেপ্টামের আপার পার্টটাকে এ সাপ্লাই করছে। এই যে নাক দিয়ে তুলে 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 তুমি দেখো, তাহলে পরে এখানে যে আপার পার্টটাকে সাপ্লাই, সেন্সরি সাপ্লাই। অপথাল মানে এই নয়, স্মেল নয়, হ্যাঁ, সেটার জন্য তোমার ওই নার্ভ অফ স্মেল রয়েছে অল্প একটু, জেনারেল সেন্সেশন সেটা সাপ্লাই করছে। তারপরে যে ম্যাক্সিলারি ডিভিশন রিসিভ সেন্সেশন ফ্রম দি চিক, এই যে গালের থেকে নিচ্ছে, ফ্রম দি চিক, দি সাইড অফ দি নোজ, এই সাইড অফ দি নোজ, সাইড অফ দি নোজ, লোয়ার পার্ট অফ দি নেজাল ক্যাভিটি। আপার পার্টটা নিচে নেজাল ক্যাভিটি অপথ্যালমিক, লোয়ার পার্ট নেজাল ক্যাভিটি। এই লোয়ার পার্ট অফ দি নেজাল ক্যাভিটি মিউকোজা অফ দি ম্যাক্সিলারি সাইনাস। এই যে ম্যাক্সিলা আছে, ম্যাক্সিলার ভিতরে এয়ার কন্টেন্ট স্পেস আছে, সাইনাস, তাকেও সাপ্লাই করছে সাইনাস। লোয়ার আইলিড, এই যে লোয়ার আইলিড, এই লোয়ার আইলিড, লোয়ার আইলিড, আপার টিথ, গামস অ্যান্ড আপার লিপ। এই আপার লিপ, দাঁতটা দেখাও, দাঁতটা, হ্যাঁ, তাহলে পরে আপার টিথ, তারপরে এখানে এই যে গামস, গাম দেখা যাচ্ছে, হ্যাঁ, এবং আপার লিপে ও সাপ্লাই করছে। এটা হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন। তারপরে ম্যান্ডিবুলার ডিভিশন রিসিভ সেন্সেশন ফ্রম দি স্কিন অফ দি লোয়ার জ উইথ দি এক্সেপশন অফ দি অ্যাঙ্গেল অফ দি জ হুইচ ইজ সাপ্লাইড বাই দি থার্ড সার্ভাইকাল নার্ভ। যেমন এখানে এই যে অ্যাঙ্গেলটা ছাড়া লোয়ার পার্টে সবটা জায়গায় ও সাপ্লাই করছে, এই অ্যাঙ্গেলটা, এটা এরকমভাবে এসছে। তুমি ওখানে দেখবে যে ম্যান্ডিবুলার অ্যাঙ্গেল আছে, তোমাদের ওখানে যে আছে আছে না, তোমাদের ওখানে স্কেলিটন আছে, হ্যাঁ, স্কেলিটনে দেখবে একটা অ্যাঙ্গেল আছে। তারপরে সেই অ্যাঙ্গেলটার উপর একটু অংশ সেটার সার্ভাইকাল সাপ্লাই আছে, ওইটা ছাড়া আর সমস্ত অংশটাই ম্যান্ডিবুলার ডিভিশন সাপ্লাই করছে। ম্যান্ডিবুলার ডিভিশন except which is supplied by the third cervical nerve. Lower teeth and gums, মুখটা খোলো বড় করে, হ্যাঁ, বড় করে হা করো, হ্যাঁ,
এই যে লোয়ার টিথ অ্যান্ড গামস এই সমস্ত এদের সাপ্লাই করছে, লিপোসাইকেলে সাপ্লাই করছে লোয়ার গামস, দি টাং অ্যান্ড দি ফ্লোর অফ দি মাউথ। জিভটা বার করো, হ্যাঁ এই যে জিভা এটা সাপ্লাই করছে, বুঝতে পারছো? অ্যান্টেরিয়র 2/3 সাপ্লাই করছে হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন, লিঙ্গুয়াল ব্রাঞ্চ। আর পোস্টেরিয়র 1/3 বোথ টেস্ট সেন্সেশন এবং জেনারেল সেন্সেশন সাপ্লাই করছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। এটা হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, বুঝতে পারছো? এইভাবে বসতে নেই ক্লাসে, এইভাবে বসতে নেই, হ্যাঁ সেই জন্য কোনো অসুবিধা হলে তুমি পিছনে চেয়ারে তেলে বসো, হ্যাঁ কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু এরকমভাবে বসতে নেই, এরকম ক্লাসের সময় এটা বসতে নেই, যেই পড়াক বা যাই হোক। তাহলে এটা হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন। অলসো দি ম্যান্ডিবুলার ডিভিশন সাপ্লাইজ দি এটা যে ম্যাস্টিকেটরি মাসেলস, যেটা দিয়ে আমাদের এই করছি আমরা চিবিয়ে খাচ্ছি না সবসময়, হ্যাঁ ম্যাস্টিক মাসেলস, ম্যাসেটার, টেম্পোরালিস, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল টেরিগয়েড মাসেলস থ্রু মোটর ফাইবার্স, বুঝতে পারছো? কাজেই এটার যে কারণ এটা হচ্ছে সেন্সরি পার্টটাই বেশি আছে, কাজেই এখানে তোমার আরও সাপ্লাই আছে, অ্যানাটমি বই দেখবে আরও ডিটেলে কিছু কিছু আরও জায়গা অতিরিক্ত আছে, এটা মনে রাখতে পারলে। হ্যাঁ কি ক্লাসটা পরে আসুন, পরে আসতে বলুন। হ্যাঁ এখন এইটা হচ্ছে যে আপনার ওই এর হচ্ছে এগুলো দেখিয়ে দিতে হবে। এখন তাহলে পরে টেস্ট করতে হবে কি, যেখানে যেখানে টেস্ট করা সম্ভব সেখানেই টেস্ট করতে হবে। তাহলে আমাদের মুখমণ্ডলে 3টাই পাওয়া যাচ্ছে। অপথ্যালমিক ডিভিশনে আমরা কি বললাম যে 4-এরটা পাওয়া যাচ্ছে, এবং দুটো ইয়ারের ভিতর দিয়ে একটা সুতো যদি এরকমভাবে রাখো বা মেয়েরা পরে দেখবে এক ধরনের ব্র্যাকেট পড়ে এরকমভাবে, তাহলে সামনের দিকটা হচ্ছে অপথ্যালমিক ডিভিশন, আর পিছনটা হচ্ছে গ্রেটার অক্সিপিটাল বা সমস্ত নার্ভ আছে, হ্যাঁ সেটা অক্সিপিটাল, সেটা সাপ্লাই করছে। তারপর হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন মাঝখানে চিকটা, আর ম্যান্ডিবুলার ডিভিশন এইসব জায়গায় সাপ্লাই করছে শুধু অ্যাঙ্গেলটা বাদ দিয়ে। সাধারণত তাহলে পরে এটা কী করতে হবে যে এখানে আউটার ক্যান্থাস অফ দি আই, প্যালপেব্রাল ফিশারের মিডিয়াল ক্যান্থাস, ল্যাটারাল ক্যান্থাস বলা হয়। যদি অত কিছু নাও বলা যায়, তুমি বলবে ল্যাটারাল সাইড অফ দি আই থেকে একটা স্ট্রেট লাইন টানলে পরে ইয়ার অব্দি যাবে, গেলে পরে এর মিডল পয়েন্টটা পাবে। এই যে জুলফিটা হচ্ছে এরকম মিডল পয়েন্টে পাবে, এখান থেকে আরেকটা পয়েন্ট পেলে, আর আরেকটা পয়েন্ট হচ্ছে অ্যাঙ্গেল অব্দি মাউথে গেলে। তারপরে উপরের যে অংশটা সেটা হচ্ছে অপথ্যালমিক ডিভিশন, আর এটা হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন, আর এই পাশে কান থেকে আরম্ভ করে সমস্ত জায়গাটায় শুধু অ্যাঙ্গেলটা বাদ দিয়ে ম্যান্ডিবুলার ডিভিশন। এটা তোমাকে আগে মনে মনে বুঝে নিতে হবে যে আমাকে এটা টেস্ট করতে হবে। কিউটেনিয়াস সেন্সেশন, আর সেন্সেশন মানে কি এর সঙ্গে যে এবং আবার সেন্সরি সিস্টেমে তোমাদের ক্লাস হবে প্র্যাকটিক্যালে। এই পরীক্ষার পরে তোমাদের মোটর সেন্সরি সিস্টেম ইন জেনারেল ক্লাস হবে, তা সেখানে এই জিনিসগুলো তোমার রিপিট হবে সেখানে, কারণ লিম্বের ক্ষেত্রেও যা এখানেও থাকবে, বেসিক প্যাটার্নটা সেম আছে। সেন্সরি টেস্টিংয়ে সাধারণত ফাইন টাচ, ক্রুড টাচ, হট অ্যান্ড কোল্ড মানে যে টেম্পারেচার, হ্যাঁ, আর তোমার হচ্ছে যে এবং এক্ষেত্রে তোমার অন্য জায়গায় ভাইব্রেশন সেন্সেশন সেগুলো হয়, হ্যাঁ। তাই এখানে আমরা টাচ, টেম্পারেচার এগুলো আমরা এখানে দেখব। আর ইন জেনারেল যখন নিয়ম হচ্ছে যে যেখানে দুটো ল্যাব দু সাইড থেকে ওভারল্যাপ করে, অথবা দুটো ব্রাঞ্চের যেখানে ওভারল্যাপ করেছে সেই লাইন বরাবর টেস্ট করতে নেই, কারণ সেখানে ইন্টারডিজিটেশন থাকে, তারপরে তুমি কনফিউজড হয়ে যাবে। নার্ভের পিওর এরিয়াতে সাপ্লাই করতে হবে, মানে পিওর এরিয়াতে তোমার এটা করতে হবে, পিওর এরিয়াতে করতে হবে। সেই জন্য তোমার মিড লাইন বরাবর তুমি টেস্ট করবে না। আর এখানে যে নার্ভগুলো যেভাবে ডিস্ট্রিবিউশন আছে, কাজে সেই জাংশনটা বাদ দিয়ে পিওর এরিয়াতে করতে হবে, পিওর এরিয়াতে করতে হবে, র্যান্ডমলি করতে হবে। আর কোনো একটা জায়গায় সাধারণত ফেসে পাওয়া যায় না, লিম্বে হতে পারে যে কোনো একটা জায়গায় অ্যানাস্থেটিক প্যাচ আছে, একটা জেনারেল অ্যানাস্থেটিক প্যাচ আছে, হ্যাঁ, সেই জায়গায় মানে কোনো, তারপর সেটা কি অ্যাবনর্মাল থেকে নর্মালের দিকে গিয়ে দেখতে হয়, নর্মাল থেকে অ্যাবনর্মালের দিকে নয়, উল্টোটা অ্যাবনর্মাল থেকে নর্মালের দিকে, বুঝতে পারছো? মনে করো কারোর একটা বার্ন ইঞ্জুরি বা কিছু হয়ে এখানে একটা অ্যানাস্থেটিক প্যাচ তৈরি হয়েছে, তুমি যদি সুস্থ জায়গা থেকে অসুস্থ জায়গায় আসো তাহলে তোমার রেস্টটা থেকে যাবে, একটা রেস্ট থেকে যায়, বুঝতে পেরেছো? যেমন প্রতিধ্বনির জন্য ধ্বনির যেমন একটা রেশ আছে,
সেরকম অন্যান্য সেন্সরি সিস্টেমের একটা রেস্ট থেকে যায়, মানে একটা কি বলবো, একটা জ্যাট ডোবা এরকম ইনার্শিয়া মতো থেকে যায়, তারপরে সেখানে এরিয়াটা কম হবে। তুমি এই জন্য অ্যাবনর্মাল থেকে নর্মালের দিকে দেখতে হয়, এটা জেনারেল রুল। আর এখানে যখন টেস্ট করবে তখন তুমি কি করে টেস্ট করবে সেটার জন্য এই যে, হ্যাঁ এই পেইন্টটা পরে হবে, টাচটা দেখে নাও। হ্যাঁ টাচটা আগে দেখে নাও। এই যে হ্যাঁ আসুক না, আলোটা আসুক, জানলাটা খুলে দিন, হাওয়াটা আসুক, হাওয়াটাও পাক। হ্যাঁ সেই বুঝতে পারছি। কাজেই এখানে তোমার এখানে যে বক্তব্যটা রেখেছে সেটা হচ্ছে এরকম একটা উইস্প অব দি কটন উল একটা সলতে পাকানো হলো, সরু করে পাকানো হলো, এবং এইটা জায়গায় জায়গায় স্পর্শ করা হবে, এবং তাকে বলতে হবে আপনি চোখ বন্ধ করে থাকবেন। সে যদি দেখেই ফেললো তাহলে তবে আর কি হলো। আর ভিন্ন ভিন্ন জায়গায় লাগাতে হবে। প্রথমে আছে ট্যাকটাইল সেন্সেশন, তারপরে হচ্ছে লোকালাইজেশন, করতে পারে কিনা সেটা চোখ বন্ধ করে সে টাচ করবে। আর এইটাকে নড়ালে চলবে না, নড়ালে পরে হবে সুরসুরি হবে, টিকেল, TICKLE, বুঝতে পেরেছো? টিকেল, সুরসুরি। তার জন্য এক ধরনের পেইন ফাইবার আছে। এই তুমি তোমার বোতাম নেই, হ্যাঁ তুমি লাগাও, বোতাম লাগাও, হ্যাঁ বোতাম লাগিয়ে এখানে বসবে এইসব হয়। হ্যাঁ কারণ এই ডিপার্টমেন্টে যতক্ষণ আছে ততক্ষণ আমার কন্ট্রোল আছে। ডিপার্টমেন্টের বাইরে গেলে আমি কখনো কাউকে চিনতে পারি না, আমি তখন ভয় থাকি। হ্যাঁ প্রচন্ড ভয় পাই আমি সব। হ্যাঁ কারণ ওই সময় সব দেখলে সব মাফিয়া মনে হয় আমার। এই জন্য এখানে অ্যাপ্রন পড়লে তবে আমি আগে আমি যেখানে চাকরি করতাম সেখানে বলছি দেখো অ্যাপ্রন ছাড়া ঢুকবে না, তখন দেখলে আমার মনে হয় যে কেউ টেরোরিস্ট বা মাফিয়া এইসব, অ্যাপ্রনটা পরে ঢুকবে না, এসে কথা বলা যেতে পারে। হ্যাঁ এই তারপরে আর তোমার হচ্ছে কি এক্ষেত্রে মিড লাইনে টাচ করবে না, তার কারণ হচ্ছে সেখানে ইন্টারডিজিটেশন আছে, তুমি কনফিউজড হয়ে যাবে। আর মার্জিন যেটা আছে নার্ভের সেখানে করবে না। আর এই অ্যাঙ্গেল অফ দি জতে যেখানে তোমার সাপ্লাই আছে সার্ভাইকালের সেখানে সাপ্লাই টাচ করবে না। আর র্যান্ডমলি টাচ করতে হবে, র্যান্ডমলি, সে যেন বুঝতে না পারে যে কোথায় আমাকে পরবর্তীকালে কোথায় টাচ করবে। এবং যদি এটার তুলো না থাকে, কাগজ সব জায়গায় অ্যাভেলেবল, কাগজের টুকরো দিয়েও হবে, তাও যদি না থাকে তোমার ফিঙ্গার দিয়ে টাচ করবে, তাতেও তোমার ফাইন টাচ হবে, ওতে কোনো অসুবিধা কিছু নেই। এবার আমি রোল নাম্বার কত তোমার? হ্যাঁ 130। কাজেই আমি একে রিকোয়েস্ট করছি যে তুমি চোখটা বন্ধ করে থাকবে, আর যেখানে আমি ছোঁয়াচ্ছি সেইটা তুমি যখন বুঝবে তখন এখানে একটা আঙুল দিয়ে ছোবে যে ঠিক কোন জায়গায় আমি লাগাচ্ছি, বুঝতে পেরেছো? আঙুল দিয়ে ছোপ, হ্যাঁ চোখ বন্ধ করো। এইভাবে তুমি পরীক্ষা করতে হবে। র্যান্ডমলি তুমি দেখবে দু সাইডে করসপন্ডিং এরিয়া আগে পরে দেখবে, হ্যাঁ তারপরে তুমি বুঝতে পারবে তার সেন্সেশনে কোনো অসুবিধা আছে। যদি সেন্সেশন না থাকে তারপরে দেখবে যে জিজ্ঞাসাও করতে পারো, দরকার পড়ে না আঙুলটা, তার মানে লোকালাইজেশনটা ঠিক মতো আছে, সেন্সেশনও আছে, লোকালাইজেশন আছে। আর কুক টাচটা অত দরকার পড়ে না, তুমি একটুখানি কোনো ব্লান্ট অবজেক্ট দিয়ে টাচ করলেই হয়। হ্যাঁ এবার তোমার টাচটা হলো এখন, এবং আমি দেখলে আমি যখন টাচ করলাম মিড লাইনে করলাম না, আর জাংশনে করলাম না, আর এই জায়গাটায় করলাম না, এটা তুমি বুঝতে হবে, তোমার এইভাবে করতে হবে, তুমি লোকালাইজেশনটা তুমি পাবে। আর তোমার এই যে টাচ সেন্সেশন তুমি জিভেরও করতে পারো, সেক্ষেত্রে তুলো না দিয়ে কোনো একটা মেটাল দিয়ে তুমি একটা টাচ করে দেখলে, সোয়াব দিয়ে টাচ করে দেখলে, জিভটা পটুট করে তুমি একটা সাইডে দেখলো, সেটা আঙুল তুলে বলবে যে কোন দিকে আছে। যেমন যদি মনে করো আমি তুলো দিয়েই টাচ করি, হ্যাঁ তুমি চোখ বন্ধ করো, জিভটা বার করো বড় করে, হ্যাঁ আমি যেই দিকে স্পর্শ করব, হ্যাঁ তুমি এখানে সেই দিকের আঙুল তুলবে, যেই দিকের আমি স্পর্শ করব সেই দিকের আঙুল তুলবে, তাহলে পরে এনারা বুঝতে পারবে। বার করে থাকো, ওই হাতের আঙুল তোলা উচিত ছিল, হ্যাঁ বুঝতে পেরেছো, ওখানে এটাই থাকা উচিত।
হ্যাঁ হ্যাঁ, ফেলে দিই। এই হচ্ছে তোমার, এবার বুঝতে পেরেছো নিজে। তারপরে সবকিছুই যেটা টেস্ট আছে সবকিছুই তারপরে নিজের বুদ্ধি অনুযায়ী, অভিজ্ঞতা অনুযায়ী সেটা মডিফাই করে নেয়। বুঝতে পেরেছো? এই সমস্ত বই এরা হাচিসন ম্যাকলিওড এগুলো থেকে এরা সংক্ষিপ্ত সার করে দিয়েছে ফিজিওলজি ডিউটি অনুযায়ী, ফিজিওলজি সিলেবাস অনুযায়ী। সেই জন্য তুমি যখন করবে মোটামুটি সবটা পড়বে, জ্ঞান যখন জন্মাবে, রুগী যখন দেখবে, তখন তোমারই মনের মধ্যে একটা আইডিয়া আছে আমি এভাবে এভাবে টাচ করবো, এভাবে এভাবে কাজ করবো। বুঝতে পেরেছো? এই ক্লাসগুলো একটা তোমার একটা মানে সেরকম ফুটবল কোচিংয়ের মতো। কোচরা যেমন বলে দেয়, প্রথমে একটা গ্রস জিনিস আইডিয়া দিয়ে দিল, তারপর খেলার মাঠে নেমে কিন্তু সে নিজের মতোই খেলবে, তার সঙ্গে হ্যাঁ সেই আইডিয়াটাও কাজে লাগবে, হ্যাঁ ট্রেনিংটাও কাজে লাগবে। সেই এইরকম হচ্ছে ব্যাপার, সবার ক্ষেত্রে সবটা ক্ষেত্রে লাগবে। মোটর সেন্সরি হলে পরে তাহলে তোমাদের অনেকটা দূর ক্লিনিক্যাল হয়ে যাবে। তারপর যে পেইন যখন যে ডোমেস্টিক পিনই ভালো, কারণ নিডল যেটা আছে, যেটা আমরা ইঞ্জেকশন দিই, সেটা হচ্ছে পেইনলেসলি সেটা ই করা আছে। কাজে এটা ডোমেস্টিক পিনে এটা টাচ করবে, এবং তাকে বলে নিতে হবে খুব জোরে চাপ দেবো না, সামান্য ব্যথা লাগবে। তার উল্টো দিক দিয়ে তুমি ইচ্ছা করলে তুমি তোমার কুক টাচটা টেস্ট করে নিতে পারবে, এবং সেটা প্রথমে বলে নেবে, দেখো এই দেখে নাও সামান্য টাচ করবে, তুমি বুঝতে পারছো যে ব্যথাটা যেন তুমি যেন বুঝতে পারছো কিনা। চোখ বন্ধ করো, হ্যাঁ চোখ বন্ধ করো। এরকম ভাবে তুমি র্যান্ডমলি তুমি এটা পরীক্ষা করবে। আর কুক টাচ করতে হলে তোমার এটা না হলে অন্য 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 কিছু জিনিস কুক টাচ তুমি এখানে করতে পারবে। এই সাইড দিয়ে কুক টাচ করতে হবে, চোখ বন্ধ করে যেখানে আমি ই করছি সেখানে আঙুল দেবে। এভাবে তুমি র্যান্ডমলি পরীক্ষা করে দেখবে। তারপরে হচ্ছে যে টেম্পারেচারের জন্য এই যে এখানে রাখা হয়েছে দুটো, শুনে নাও, এই যে দুটো টেস্ট টিউবের ভিতরে এটা স্বচ্ছ বর্ণ মানে বর্ণহীন তরল, তুমি সেটা দেখে কিছু বুঝতে পারছো না, এবং আগে পরে লাগাবো চোখ বন্ধ করে তুমি, তারপর তুমি বলবে যে প্রথমটা ঠান্ডা না পরেরটা ঠান্ডা, এটা আমি ফিল করে নিচ্ছি। বেশি গরম হলে পরে প্রথমে আগে নিজে টেস্ট করে দেখে নেবে যে খুব বেশি গরম কিনা, বুঝতে পেরেছো? তবে তুমি টাচ করবে। চোখ বন্ধ করো, কোনটা ঠান্ডা লাগলো? প্রথমেরটা। চোখ বন্ধ করো, কোনটা মনে হলো? প্রথমেরটাই লাগলো। চোখ বন্ধ করো তো, এবার দুই হাতে দুটো টেস্ট টিউব ধরো। হ্যাঁ, কোনটা ঠান্ডা মনে হয়? বাদি ঠান্ডা মনে হয়। তার মানে এটা তোমার জেনারেল সেন্সেশন করবে, তখন তুমি সেভাবে তুমি দেখবে। এখন এখানে যদি টেস্ট টিউবে ঠান্ডা জল এখানে দিয়েছিল, কিন্তু সেই টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে। যদি সেরকম হয়, এখানে যদি না থাকে, তাহলে পরে মেটালিক অবজেক্ট দিয়ে তোমার পরীক্ষা করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ধাতু, আর এটা হচ্ছে অধাতু, হয় না? অধাতু পরপর দুটো লাগাবো, তারপরে সেক্ষেত্রে সে বলবে যে কোনটা আগে পরে, কোনটা ঠান্ডা বা কোনটা গরম লাগছে, সেরকম সে বলবে। চোখ বন্ধ করো, কোনটা ঠান্ডা মনে হলো? প্রথমে ঠান্ডা মনে হলো। প্রথমেটা ঠান্ডা মনে হলো কেন? এই দুটোর মধ্যে কি, এই যে ধাতু আর অধাতু, এর মধ্যে কি কোনো তাপমাত্রার প্রভেদ আছে? হ্যাঁ আছে। এই তোমাদের যে ক্ষুদ্র জনতা, তোমাদের মধ্যে কি মনে হয় যে এই যে আমি ধরে আছি, এই ধাতব অংশ অধাতব অংশের মধ্যে কি তাপমাত্রার কোনো প্রভেদ আছে? হ্যাঁ আছে। তোমার তাহলে আর হায়ার সেকেন্ডারি পাস করলে কি করে ফিজিক্সে? হ্যাঁ,
হ্যাঁ, এ সঠিক বলেছে, এ সঠিক বলেছে। তাপমাত্রার প্রভেদ নেই, হ্যাঁ, কিন্তু পরিবহনের প্রভেদ আছে। পরিবহনের আছে মানে একটা হচ্ছে ধাতুটা হচ্ছে, এটা হচ্ছে বেটার কন্ডাক্টর, আর ওটা হচ্ছে ইনসুলেটরের মতো, মানে ওটার কম, তাপ পরিবাহিতা কম, পরিবাহিতা বেশি আর কম আছে। এই জন্য দেখবে যে কপার দেওয়া থাকে, বা কপার দেওয়া ভেসেল আমরা দোকান থেকে কিনি, দেখবে নিচের দিকটা কপার দেওয়া থাকে, সেখানে তাড়াতাড়ি গরম হয়, কারণ তার পরিবাহিতা সেখানে বেশি। তাহলে এটা দুটোরই টেম্পারেচার সমান, অথচ মেটাল দিলে পরে এই টেম্পারেচারটা কম বলছে। আবার দেখো পরীক্ষা করে, চোখ বন্ধ করে থাকো, কোনটা মনে হলো? প্রথমে ঠান্ডা মনে হলো। হ্যাঁ, ও যেটা বলেছে ঠিকই বলেছে। তার কারণ হচ্ছে কি, তার কারণ হচ্ছে কি, ওর যে উত্তর তার মধ্যে রয়েছে, বুঝতে পেরেছো? বডি টেম্পারেচার আর বর্তমানে রুম টেম্পারেচারের মধ্যে পার্থক্য আছে। যদি সেটা পার্থক্য না থাকতো তাহলে সে কিছুই বুঝতে পারতো না, আগে পরে কোনো কিছুই বুঝতে পারতো না। যেহেতু তাপমাত্রা, এই জন্য দেখবে শীতকালে দেখবে ধাতব জিনিস ধরতে হাত কনকন করে, হাত কনকন করে না, কারণ যেই আমি যখন টাচ করলাম মেটাল, যেহেতু বডি টেম্পারেচার এর তুলনায় বেশি আছে, তাপমাত্রা হচ্ছে যে কতটা পরিমাণ তাপ আছে তা নয়, মানে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে তাপের প্রবাহটা কিভাবে যাবে সেটা নির্ভর করে হচ্ছে তাপমাত্রা। এটা হচ্ছে ফিজিক্সের বিষয়, বুঝতে পেরেছো? সেজন্য আমি যেই মেটালটা টাচ করলাম, ওর স্কিন থেকে তাড়াতাড়ি করে এখানে এটা হিটটা চলে এলো, চলে আসলে পরে যে সাবকিউটেনিয়াস টিস্যুটা, এর জন্য হ্যাঁ টেম্পারেচার কমে গেল, সেই জন্য ও ভাবছে ঠান্ডা লাগছে। কিন্তু যখন মেটালটা, যখন নন মেটাল টাচ করছে বা অধাতু যখন, তখন তো এর পরিবহন ক্ষমতা খুব কম, তার ফলে এর সামান্য যে তাপমাত্রা হ্রাস হচ্ছে সেটা ইসের মধ্যে আসেন, বোধের মধ্যে আসছে, সেই জন্য হচ্ছে। শীতকালে মনে হয় না, শীতকাল তো গেল, যে না ছুলেই মনে হয়, মেটাল ছুলেই মনে হয় হাত কনকন করে, ঠিক ঠিক না? সেই এই কারণে করে। এবার বুঝতে পারছো জিনিসটা? তোমার হচ্ছে যে এই হচ্ছে তোমার, এটা হচ্ছে যে হিট অ্যান্ড কোল্ডের ব্যাপার। এখন এইগুলো কেন জানার দরকার? কারণ যেমন আমাদের স্পাইনাল কর্ড দিয়ে যখন সেন্সেশন যায়, তখন কিন্তু তাদের ডিফারেন্ট ট্র্যাক্ট আছে, একই ট্র্যাক্ট দিয়ে একই পথ দিয়ে পেইন সেন্সেশন যায় না, আর টাচ সেন্সেশন একই পথ দিয়ে যায় না, ভিন্ন ভিন্ন পথ দিয়ে যায়। প্রকৃতির নিয়ম এরকম আছে, এবং এই মুখমণ্ডলের যে স্নায়ু, তার মধ্যেও কোনো ব্যতিক্রম নেই, বুঝতে পারছো? সাধারণত এই যে অ্যাফারেন্ট নার্ভ যেটা আসছে, মনে করো ম্যান্ডিবুলার ডিভিশন বলো, ম্যাক্সিলারি ডিভিশন বলো, সেখান থেকে যে নার্ভটা যখন আসছে, নার্ভের সেল বডিটা যেটা রয়েছে, সেটা রয়েছে গ্যাসেরিয়ান গ্যাংলিয়ন, গ্যাসেরিয়ান গ্যাংলিয়ন বা ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন। সেটা হচ্ছে টেম্পোরাল বোনের পেট্রাস পার্টের উপরে একটা গর্ত মতন আছে, তার মধ্যে থাকে, বুঝতে পারছো? অ্যানাটমি বই থেকে দেখে নেবে, আর কিছু যদি আমি ভুলভাল বলি সেটা ওখান থেকে কারেক্ট করে নেবে, বা আমাকে পরে হয়তো গালাগালিও দিতে পারো যে আপনি এই সমস্ত উল্টোপাল্টা বলেছেন ক্লাসে, খুব অন্যায় করেছেন এটা। হ্যাঁ ঠিকই, আমি স্বীকার করবো, শিক্ষার ক্ষেত্রে ভুল হলে পরে এটা লজ্জারই ব্যাপার। যাই হোক, আর সেখান থেকে তারপরে আরেকটা ফাইবার যখন বেরোচ্ছে, তারপর সেখান থেকে যখন আসছে, তখন ভিন্ন ভিন্ন নিউক্লিয়াস দিয়ে যাচ্ছে। প্রিন্সিপাল নিউক্লিয়াস আছে পন্সে, এবং সেটা দিয়ে টাচ সেন্সেশন যাচ্ছে। আর আছে স্পাইনাল নিউক্লিয়াস, পেইন ফাইবারগুলো সেখানে গিয়ে শেষ হচ্ছে, তারপর থেকে ফাইবার যাচ্ছে। ডিটেইলি এটা অ্যানাটমির ব্যাপার, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, সেটা কীভাবে ক্রস করবে, এই করবে, সেটা সমস্ত অ্যানাটমির ব্যাপার, ডিটেল আমাদের এখানে দরকার নেই। আমাদের হচ্ছে জিনিসটা তোমার বুঝতে হবে। আর পন্সের যে প্রিন্সিপাল সেন্সরি নিউক্লিয়াসের জাস্ট মিডিয়ালি একটা মোটর নিউক্লিয়াস রয়েছে, সেখান থেকে সাপ্লাই করছে মাসেলস অফ ম্যাস্টিকেশন। এইবার তুমি তার পরের অংশটা পড়ো। পেনটা পড়েছো তার পড়ে শুনিয়ে দাও, তোমাদের কী লিখেছে একসঙ্গে শেখা হয়ে যাবে। যেমন মনে করো, এখানে আমি ওকে বলেছিলাম যে থেকে ঠান্ডা দিয়েছিল, ফ্রিজ থেকে বার করে ঠান্ডা দিয়েছিল, আর রুম টেম্পারেচারে দিতে বলেছিলাম। আমি যদি টি পটে গরম জল করে দিতাম, তারপরে আমি নিজেই প্রথমে আগে টেস্ট করে দেখে নিতাম যে খুব বেশি কিনা, কারণ নচেত যদি তুমি একটা লোক যদি তুমি দিলে, সে যদি সঙ্গে সঙ্গে একটা ওরকম একটা সেন্সেশন হবে, তাহলে তোমার উপরে কনফিডেন্স চলে যাবে। তাকে বলে যে না, আমি আপনার কাছে চিকিৎসা করাবো না, আউটডোরেই বলে দেবে যে না, আপনি অন্য কাউকে আসতে বলুন, আপনাকে দিয়ে হবে না, বলে দেবে আউটডোরে। এই জন্য এটা দেখে নিতে হবে।
ঠান্ডা একটু বেশি বেশি হলে পরে আমাদের মধ্যে দেশে অত বেশি অসুবিধা নেই। হ্যাঁ, যদি বরফ যদি দেখো এখনই টেম্পারেচার সমান হয়ে গেছে, সমান হয়ে গেছে। এখনই দেখো দুটোই প্রায় প্রায় সমান টেম্পারেচার পেয়ে গেছে। আমি নিজেই ভালো বুঝতে পারছি না কোনটা ঠান্ডা আছে। এটাও প্রায় সমান টেম্পারেচার হয়ে গেছে, একটু ঠান্ডা রয়েছে। কতটা পরিমাণ তাপ যে এখানে কতটা পরিমাণ তাপ ও গ্রহণ করেছে এই টেস্ট টিউবে, এটা কেউ বলতে পারবে? কতটা পরিমাণ তাপ এই জলটা গ্রহণ করেছে এটা বলতে পারবে? এটা তো ক্লাস 9-এর বই এটা আছে। কি করে বুঝবে? হ্যাঁ, কি? হ্যাঁ বলো, 9-এর তো, ক্লাস 9-এর, তোমরা স্কুলে আছো এখন তোমরা। হ্যাঁ, বুঝতে পারছো? তার মানে এগুলো একটু রিক্যাপিচুলেশনেরও ব্যাপার আছে একটুখানি, বুঝতে পারছো? সেই এটা তোমার তো যেতে হবে টেম্পারেচার ডিফারেন্সটা কতটা আছে, অরিজিনাল টেম্পারেচারটা কত ছিল বা রুম টেম্পারেচারটা কত আছে, জল কতটা পরিমাণে আছে, আর যে পরিমাণে কাজটা যেটা রয়েছে তার জলসম কত, ওয়াটার ইকুইভ্যালেন্ট কত। হ্যাঁ, সেটা বললে পরে তুমি মার্ক করতে পারবে। কারণ জলের ক্ষেত্রে হচ্ছে স্পেসিফিক হিট হচ্ছে 1-এর মতো পড়বে, এবং সেভাবে তোমাকে বার করতে হবে। ক্লাস 9-এ এগুলো পড়া, বুঝতে পারছো? কাজেই এগুলো ভুলে যাওয়াটা উচিত না। হ্যাঁ, যতটা যার মনে থাকবে তার পক্ষে সুবিধা হবে, জিনিসটা বুঝতে সুবিধা হবে, বুঝতে পারছো? তারপর পড়ো, শেষ হয়নি এখনো? হ্যাঁ হ্যাঁ, এই যে তার মানে কি বলেছে যে এখানে বলেছে যে টেম্পোরাল, সুপ্রা টেম্পোরাল বা টেম্পোরাল, এরকম জায়গাটা হচ্ছে টেম্পোরাল। এই জায়গাটা ভরা থাকে, দেখবে চুল যদি কেটে ফেলা যায়, যে জায়গাটা ভরা থাকে, যদি এই মাসেলটা উইক থাকে অথবা অ্যাট্রোফি হয়ে থাকে, শুকিয়ে গিয়ে থাকে, তাহলে পরে দেখবে এখানে একটা হলো গর্ত মতন হয়েছে। আর এই যে ম্যাসেটার ইনফ্রাটেম্পোরাল, এই জায়গাটা ভরা আছে কিনা। একটা সাইডে যদি প্যারালিসিস হয়, লোয়ার মোটর নিউরন টাইপের প্যারালিসিস, নার্ভ যদি কোনো কেটে যায়, তাহলে পরে কি হবে, তাহলে সেক্ষেত্রে মাসেলটা অ্যাট্রোফি করে যাবে, শুকিয়ে যাবে মাসেল। পোলিও দেখো না, পোলিও রুগীতে এখনও দেখা যায়, বা কোনো, তাহলে সেক্ষেত্রে দেখবে একটা সাইড তার এই হয়ে যায়, শুকিয়ে যায়। হ্যাঁ, তা সেরকম শুকিয়ে যাবে, এটা হলোটা সেখানে বেড়ে যাবে, নাহলে নর্মাল থাকবে। তারপরে বলেছে মুখটা হা করলেই পরীক্ষাটা হয়ে যায়। মুখটা হা করলে দূর থেকে দেখলেই তুমি বুঝতে পারবে এই নার্ভটা ঠিক আছে কি নেই, মোটর পার্টটা দেখলেই বুঝতে পারবে। সেন্সরিটা তোমাকে টেস্ট করতে হবে। মোটর পার্টটা যদি ইনট্যাক্ট থাকে তাহলে পরে এই টেস্টটা করলেই বুঝতে। মুখটা হা করো তো, হ্যাঁ, বড় করে হা করো, হ্যাঁ, এই যে হা করতে পেরেছে এবং বরাবর নেমেছে, কোনো দিকে ডিভিয়েশন হয়ে যায়নি, এতেই বোঝা যাচ্ছে যে মোটর পার্টটা এর ওকে আছে। কারণ রোগ যখন হবে খুব কমই এরকম ওই মোটর পার্টটা সেন্সরি পার্টটাকে আলাদা করে সেপারেট করতে পারে, এরকম রোগ আছে, নেই তা না, খুব কম হয় সেটা। মোটর নিউরন ডিজিজ নানা রকমের আছে, বুঝতে পেরেছি? যেটা সম্বন্ধে আমার জ্ঞান সীমিত, সেই জন্য কাজেই সেক্ষেত্রে কিন্তু সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, মোটর সেন্সরি সবই কম বেশি ইনভলভ, কিন্তু এই যখন করতে পেরেছে এতে বোঝা গেল যে তার মোটর পার্টটা ইনট্যাক্ট আছে। আবার বড় করে হা করো, হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ, তারপরে পড়ো, হ্যাঁ ঠিক আছে। প্যালপেশন, এটা ইন্সপেকশনের মধ্যে বোঝা গেল, ইন্সপেকশন থেকেই বোঝা গেল, তারপরে প্যালপেশন করতে বলছে। হ্যাঁ, বুঝতে পারছি। তার মানে তাকে বলতে হবে দাঁতে দাঁতে চেপে চাপ, এই দেখো আমি যেভাবে করছি, দাঁতে দাঁতে চাপ দাও, হ্যাঁ জোরে চাপ দাও, দিলে পরে এখানে চাপটা কমা বাড়াও, এখানে ফিল করতে পারবে। এখানে টেম্পোরালিস মাসেল আছে, সেটা টেম্পোরাল ফোসা থেকে উৎপন্ন হয়ে এর নিচে নেমে এসছে, নিচে নিয়ে গিয়ে ম্যান্ডিবুলের সঙ্গে সেটা দেখবে, বই ছবি আছে কোথায় কোথায় সেটা ইনসারশন হয়েছে। আর এই পাশে হচ্ছে ম্যাসেটার, এই করো দেখো, হাত দিলে পরে এখানে কমালে বাড়ালে সুন্দরভাবে তুমি বুঝতে পারো। এরপর বলেছে যে প্যাসিভলি যেটা প্রথমে হচ্ছে মোটর টেস্ট করার জন্য মুখটা বড় করে হা করো, হ্যাঁ ঠিক করতে পেরেছি কিনা। এবার মুখটা বন্ধ করো, আমি এখানে ধরেছি, তুমি মুখটা খোলার চেষ্টা করো, এগেইনস্ট রেজিস্ট্যান্স, তোমার শক্তি আছে যথেষ্ট। এর বিপরীতটা করতে নেই, বিপরীতটা করতে গেলে পরে তোমার সেটা মাসেলটা খুব স্ট্রং, বুঝতে পারছি তো। ওপেন করার যে মাসেলটা মূলত ল্যাটারাল টেরিগয়েড, আর ক্লোজ করার মাসেলের মধ্যে টেম্পোরালিস তোমার চলে আসছে, ম্যাসেটার টেরিগয়েড সব চলে আসছে। এই জন্য ক্লোজ করার এটা খুব প্রকৃতির নিয়মে খুব শক্তিশালী। কারণ মুখটা হা করে বসে থাকে অ্যানিমালরা,
ভিতরে যেই কিছু খাবার পড়া সঙ্গে মুখটা বন্ধ করে গেল, সেক্ষেত্রে সেইটাকে আটকে রাখা বা সেটাকে চটবন করার শক্তিটা বেশি থাকা দরকার। এর জন্য দেখবে যারা কুমির নিয়ে খেলা দেখায়, খুব সাহসী লোকেরা দেখে টিভিতে দেখবে মাঝে মাঝে অনুষ্ঠানে দেখায়, কুমিরের সঙ্গে খুব মারাও যায় কেউ কেউ। এখন সেরকমভাবে তারা এই জন্য বন্ধ এটা ওই সেই অবস্থাটাকে খুলতে বাধা দিচ্ছে, সেই অবস্থাটা দেখায়, কিন্তু তার বিপরীতটা কোনো দিন দেখাবে না। কারণ সে যেখানে কামড় দেবে সেখানে আর সেটা সে গলাধকরণ করে নেবে, বুঝতে পেরেছো? সেই জন্য ওইটার বিপরীতটা করা হবে না। সেই জন্য ওপেনিংটা করতে পারছি কিনা, এবার তুমি ওপেনিংটাকে বাধা দেবে। এই জন্য মহাত্মাকে তুমি কি বলবে, রোল 130 তো, তাই না? 130, হ্যাঁ। তাহলে মুখটা খোলো, বন্ধ করো, এবার তুমি খোলার চেষ্টা করো। হ্যাঁ, এবার আমি চাপ দিচ্ছি, এটা হাত দিচ্ছি, এই হাত একদম সাপোর্টের জন্য। হ্যাঁ, যথেষ্ট শক্তি আছে এটা তো, কিন্তু এটাতে মাসেল কম, বন্ধ করার মাসেলটা বেশি। তারপর সেটাকে চিবিয়ে খাচ্ছে তো, নানা রকমের প্রাণী যে খাচ্ছে তো, সবাই তো এরকমভাবে চিবিয়ে খাচ্ছে সব। কাজে সেক্ষেত্রে এটা মাসেল। আর কি বলেছে, মুখটা হা করে দেখে না, আমি যেটা করছি নাড়াও এরকমভাবে। হ্যাঁ হ্যাঁ, মুখটা নাড়াও, চোয়ালটা নাড়াও। হ্যাঁ হ্যাঁ, ঠেলে দাও হাতটা, ডান দিকে ঠেলে দাও, হ্যাঁ, বাদিকে ঠেলে দাও, হ্যাঁ, বাদিকে ঠেলে দাও। এবার বুঝতে পারছি, সেটা করতে পারছি না, সেটাও তুমি দেখবে। এইগুলো হচ্ছে, আর কোনো পয়েন্ট বাকি পড়লো না তো? হ্যাঁ, তারপরে কি আছে দেখো, রিফ্লেক্স। হ্যাঁ, রিফ্লেক্স, মেনেস, MENSC। তুমি বাংলা, তুমি বাংলাভাষী নাকি? তুমি বাংলাভাষী তো, তুমি একটা ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি এনে রাখবে এখানে, বুঝতে পেরেছো? সে তো পাবেই, তোমার ইন্টারনেটে তো আছেই। তাহলে কারণ সবসময় খুঁজে বার করতে গেলে তুমি এটা রাখবে, কারণ তোমার উচ্চারণগুলো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, মেনেস, হ্যাঁ, কারণ সবটাই আর ওয়াইস বলছে না, উইস বলবে, উইস। হ্যাঁ, মানে সেটা যে সলতে পাকান, সলতে। হ্যাঁ, তারপরে মেনেস, তারপরে হ্যাঁ, তারপরে কি লিখছে, এই যে দেখো একটা উইপস তৈরি করলাম, এই যে সরু মতন। এখন এটা আমি কর্নিয়াতে টাচ করব না, কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দেবো, কারণ এটা স্টেরিলিটি নেই, কাজে এটা যেভাবে করবো না। কিন্তু সুস্থ লোকে করলে কিছু অসুবিধা হবে না, কিন্তু দেখতে হবে কোন জায়গাটায় করতে হয়। স্ক্লেরোকর্নিয়াল জাংশনের ঠিক ভিতরে কর্নিয়ার উপরে, বা তার বাইরে তুমি কনজাংটিভাল রিফ্লেক্সও দেখতে পারো। আর এটা একটা আঙুল চিকের উপর রাখতে হবে, যাতে তোমার হাতটা স্টেবল থাকবে। হাত একটু নড়াচড়া করলেও তোমার ভিতরে কর্নিয়ার ডিপে যাবে না, কারণ যেখান থেকে পিউপিল আছে সেখানে যদি স্ক্র্যাচ হয়, স্ক্র্যাচ হওয়ার যদি আলসার হয়, তাহলে তারপরে সেক্ষেত্রে রিপেয়ারের পরেও তোমার হতে পারে, দৃষ্টির ক্ষতি হতে পারে। সেই জন্য কখনো সেটা করা হয় না। এই জন্য আমি যখন রাখবো তাকে কি বলবো, উপরের দিকে তাকিয়ে থাকুন, আপনি উপরের দিকে তাকান। তাহলে একটা আঙুল আমি এরকমভাবে করে, একটা আঙুল আমি এখানে রাখলাম, করে আমি এখানে স্ক্লেরোকর্নিয়াল জাংশন জাস্ট একটু ভিতরে দেবো, টাচ করলাম না। কিন্তু এইভাবে তোমার একটা আঙুল অন্তত রাখতে হবে, একটা আঙুল কি দুটো আঙুল, তুমি একটা আঙুল রাখলে পরে তুমি তাহলে হাতটা স্টেবল করতে পারবে। যে তোমার উপরের দিকে তাকাও, আমি টাচ করছি না, সামনের দিক থেকে গেলে পরে সে তো এমনিতেই একটা মেনেস হবে, সেরপর সেটি কাজে এটা টেস্ট হবে না। এটা আরও সহজে কী করে করা যায়, একটু ফু দিলে পরে বুঝতে পারবে। একটা সাইডে যদি ফু দেই তাহলে পরে দেখবে দু সাইডে ব্লিঙ্কিং হচ্ছে। ছাদের উপরে তাকাও, হ্যাঁ, একদৃষ্টে তাকিয়ে থাকো, একদৃষ্টে তাকিয়ে থাকো, এই যে দিলে পরে বাইলেটারাল ব্লিঙ্কিং হচ্ছে। এই যে ফু দিলাম, বুঝতে পেরেছো, চোখের মধ্যে পড়লো, আবার উপর দিকে তাকিয়ে থাকো, দিলে পরে বাইলেটারাল ব্লিঙ্কিং হচ্ছে। এই অ্যাফারেন্টটা হচ্ছে এভাবে তুমি টেস্ট করা যায়, দেখানো যায়। অ্যাফারেন্টটা হচ্ছে তোমার হচ্ছে অপথ্যালমিক ডিভিশন অফ দি ট্রাইজেমিনাল নার্ভ, আর ইফারেন্টটা হচ্ছে তোমার এখানে, হ্যাঁ, ফেসিয়াল নার্ভ, অরবিকুলারিস অকুলি মাসেল। বাইল্যাটারাল ইনারভেশন, প্রোটেক্টিভ রিফ্লেক্স তো, কাজে সেটা দু চোখই একসঙ্গে এই হবে। হ্যাঁ, এটা হচ্ছে কর্নিয়াল রিফ্লেক্স। আর কনজাংটিভাল রিফ্লেক্সও একই রকম, সেখানে কনজাংটিভাতে টাচ করতে হবে, সেখানেও স্টেরাইল কটন দিয়ে কনজাংটিভাতে টেস্ট করলে পরে, সেখানে কর্নিয়াতে করবে না, কিন্তু স্ক্লেরাল পার্টটা সেখানে করলে পরে তুমি পাবে। এইভাবে তোমার টেস্ট হবে। তারপরে কি লেখা আছে, আর জজার, হ্যাঁ, জজার কি লেখা আছে, বিলো 40 অনেক সময় পাওয়া যায় না, মানে এটা আছে তোমার, কিন্তু এটার লিমিটটা কম বলে সেরকম আসে না। তাহলেও তোমার মেথডটা জানতে হবে, মানে সিউডোবালবার পলসি বা এই সমস্ত হলে পরে অন্যরকম, আবার মোটর নিউরোলেশন হবে, এটা প্রমিনেন্ট হবে। মুখটা হা করো তো, হ্যাঁ, ঝুলিয়ে দাও, হ্যাঁ, তারপর একটা আঙুল রেখে বা এরকম একটা আঙুল রেখে একটা আঙুল রেখে মনে করো, আমি চোখ বন্ধ করো,
চোখ বন্ধ করো, এই যে বুঝলি তো, একবার হলো, উপরের দিকে মুভমেন্ট হবে। এটা হচ্ছে তোমার জজার, হ্যাঁ। এটা আপার মোটর নিউরোনেশন হয়, মানে সিউডোবালবার পলসি বা এই সমস্তগুলো হলে পরে তারপরে এইগুলো তোমার পুরো এটা প্রমিনেন্ট হতে পারে। তাহলে পরে এইটা তোমার, আমি তো দেখালাম, তোমাকে টেস্ট করে দেখাতে হবে। হ্যাঁ, টেস্ট করে তোমাকে এটা দেখাতে হবে যে মাসেলস অফ মাস্টিকেশনে কী করে টেস্ট হয়, কর্নিয়াল রিফ্লেক্সের টেস্ট কী করে করা হয়, অন্তত বলতে হবে বা দিতে হবে। উপরের দিকে তাকিয়ে থাকবে বা সামনের দিকে তাকিয়ে থাকবে, এক দৃষ্টি তাকিয়ে থাকবে, ওটা টিপি করবে না। তারপর তুমি সাইড থেকে নিয়ে এসে টাচ করবে না, হয়তো এরকম একটা আঙুল, একটা আঙুল চিকের মধ্যে রাখবে, তাহলে বুঝতে পারবে তুমি জানো। স্ক্লেরোকর্নিয়াল জাংশনে একটু ভিতরের দিকে, বেশি ভিতরের দিকে যাওয়া চলবে না যখন তুমি টাচ করবে, মানে যখন প্রয়োজন পড়ে। না হলে ফু দিলেও তোমার কাজ হয়ে যাবে। হ্যাঁ, ফিজিওলজির ক্ষেত্রে ফু দিলে পরেও তোমার কাজ হয়ে যাবে, সে ব্লিঙ্কিং হবে। হ্যাঁ, এইগুলো হচ্ছে তোমার টেস্ট। আর এই স্কিনের তোমার এটা যেমন আসবে, স্কিনের প্রত্যেকটা এরিয়াতে তোমার দেখতে হবে, কাজে এটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আর আগের যেগুলো পড়া হয়েছিল সেগুলো সমস্ত মনে আছে সমস্ত? হ্যাঁ, মনে নেই? আর এই দেখাও দেখি কিরকম মনে আছে তোমার। এই তোমার কথা বললে তোমার, হ্যাঁ, তুমি বাদিকে ডাইরেক্ট লাইট রিফ্লেক্সটা দেখাও তো কি করে করতে হয়। তুমি বসো বাদিকে, হ্যাঁ, ডাইরেক্ট লাইট রিফ্লেক্সটা কি করে করতে হয় দেখাও। সাইডে চলে যাও, হাতটা এভাবে তুমি রাখবে না, ওকে বলবে এভাবে রাখতে। হ্যাঁ হ্যাঁ, ওর দৃষ্টিটা, ওকে কি বলবে, ওকে কি বলবে তুমি? তোমার যে আপনি দূরে তাকিয়ে থাকুন, দূরে এক দৃষ্টি তাকিয়ে থাকুন, পিট করবেন না। হ্যাঁ, এবার তুমি একটু সাইডে চলে যাও যাতে ভিশনটা অবস্ট্রাক্ট না হয়। হ্যাঁ, এবার আলোটা কি করবে, হ্যাঁ ফেলো। কি দেখবে তুমি ওখানে, চোখে কি দেখবে ওখানে? কর্নিয়াল এক্সপ্যান্ড, কিরকম হ্যাঁ, তুমি বাংলা মিডিয়ামে পড়েছিলে? তুমি বাংলা মিডিয়ামে, তো বাংলা মিডিয়াম বলে তো এরকম এইরকম অবস্থা হবে, সেটা কোনো বলা নেই। হ্যাঁ, পিপিল কাকে বলে? পিপিল, PUPIL, পিপিল এখানে চোখের ক্ষেত্রে কোনটাকে বলা হয়? হ্যাঁ, কালো অংশটা, চোখের কালো অংশটাকে কি বলে? কালো অংশটাকে পিপিল বলে? কালো অংশটা কি বলে? এটাকে ইংরেজিতে বাংলায় একই বলে প্রায়। আচ্ছাদ পটল বলে, এটা তোমার হচ্ছে অচ্ছাদ পটল বলে, এটাকে বলে তোমার কর্নিয়া বলে, কর্নিয়া। হ্যাঁ, আর পিপিলটা হচ্ছে আইরিস ডায়াফ্রামের মাঝখানে যে ছিদ্রটা আছে সেটা হচ্ছে পিপিল, যার ভিতর দিয়ে আলোক রশ্মি যায়, এক্সপান্ড করছে। আলো পড়লে পিপিলটা এক্সপান্ড করছে, তোমরা কিছুই জানে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, কিছুই জানে না। এই ক্লাস, তুমি তো আগে ক্লাস করেছিলে। হ্যাঁ, তাহলে তোমাকে দেখেছিলাম বলে মনে হয়। তুমি বলোনি কেন স্যার কি হয়? এই দেখো, এই দেখো, এই যে আমি আলোটা ফেলছি, তুমি উপর দিকে, তুমি অনেক দূরে তাকিয়ে থাকো। আচ্ছা, আগুনটা এখানে, হ্যাঁ হ্যাঁ, এই এখান থেকে আলোটা যাচ্ছে, এরকম ভাবে রাখো যাতে আলোটা না যায়। হ্যাঁ হ্যাঁ, পিট করবে না, তাহলে তাকিয়ে থাকো। তুমি এখানে দেখো, দেখো কি হয়। এই দেখছো, এটা শুরু হচ্ছে, এক দৃষ্টি তাকিয়ে থাকো। এই দেখো, ছোট হয়ে গেছে পিপিলটা, ছোট হয়ে গেছে, আবার নিয়ে আসছি। এক দৃষ্টি তাকিয়ে থাকো, পিট করবে না। হ্যাঁ, পিপিলটা ছোট হচ্ছে, মাঝখানে কালো অংশটা, এটাই হচ্ছে তোমার ডাইরেক্ট লাইট রিফ্লেক্স। আর এই পাশে আলো ফেললে ও পাশে যদি তুমি দেখতে পাও যে পিপিলটা কনস্ট্যান্ট সেটা হচ্ছে ইনডাইরেক্ট লাইট রিফ্লেক্স। লাইট রিফ্লেক্সের পাথ হয়ে কি, লাইট রিফ্লেক্সের পাথ হয়ে পড়েছিলে বাড়িতে? হ্যাঁ, লাইট রিফ্লেক্সের পাথ হয়ে পড়েছিলে? হ্যাঁ, পড়োনি? তাহলে তাহলে এতদিনে কি করলে? তারপরে প্র্যাকটিক্যালেতে কিছু না পারলে কি করে হবে? হ্যাঁ, বসুন, আপনি বসুন। তাহলে এই অবস্থা হলে পরে কি করে হবে? পাথ হয়ে এটা মুখস্থ করতে হবে, কতগুলো জিনিস আছে মুখস্থ করতে হবে। এটা পাথ হয়ে জানো না, লাইট রিফ্লেক্সের পাথ হয়ে? হ্যাঁ, জানো না? এই তুমি এখানে বসো,
130 এখানে বসো। এই যে হ্যাঁ হ্যাঁ এই এই শোনো, তোমার কত রোড? হ্যাঁ 147। ওকে ও 4টা পড়াও, এদিকে এসে দাঁড়াও, 4টা পড়াও। হ্যাঁ পরীক্ষা এইভাবে জিজ্ঞাসা করা হয়। হ্যাঁ খুবই সহজ জিনিস, কিন্তু তাহলে উত্তর তোমার তো কিছু দিতেই হবে। হ্যাঁ ওকে কি বলবে, কিভাবে বন্ধ করবে? আগে এভাবে বলতে হবে না, বলতে হবে এভাবে ঢেকে রাখবে, খোলাই থাকবে, একটা শুধু ঢেকে রাখবে। হ্যাঁ প্রথম থেকে শুরু করবে, বলবো যে উচ্চস্বরে পড়ে যান, পড়ে যাও। থ্রি সিক্স পরে পরে তো পড়তে পারছে না। হ্যাঁ তাহলে পরে সেটা কি রিপোর্ট হবে? কতটা দূরে রাখা হয়? চার্ট কত 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 দূরে রাখা হয়? 6 মিটার কি জন্য রাখা হয়? 6 মিটার দূরবর্তী জায়গায় রাখার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা কি? এটার রিপোর্ট কি হবে? বাচকের রিপোর্ট কি হবে? হ্যাঁ 6/18 হবে, 6/18 হবে। হ্যাঁ 6/18 হবে। হ্যাঁ যদি মনে করো এখান থেকে দুইটাও না পড়তে পারতো, তখন তুমি কি বলতে একে? সেটা হতে পারে, এটা হচ্ছে হ্যাঁ 36, হ্যাঁ 60 36, তারপরে হচ্ছে 24, তারপরে 18, এভাবে নামছে, 24ই হবে, 6/24 লেফট হ্যান্ড। এবার এবার বাচকটা এবার কভার করো। হ্যাঁ না চোখ তাকিয়ে থাকবে, শুধু এভাবে কভার করবে, উপর থেকে পড়ে যাও। হ্যাঁ উল্টা পাল্টা বলছে, কাজে 3/6 অব্দি সেটা বলছে, 6/24। হ্যাঁ এটা। এবার চশমা পড়ো, চশমা পরে আবার করো, তাহলে দেখো কারেকশনটা কি হয়েছে। হ্যাঁ পড়ে যাও, যাও, আলোটা রিফ্লেক্ট হচ্ছে তো অন্যরকম। মোটামুটি ঠিকই হয়ে গেছে, 6/6ই হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এটা ঠিকমতো আইডিয়াল পজিশনতে নেই, আর বেটার ইলুমিনেশন দরকার। হ্যাঁ কাজে এই ঠিকই বলছে কারেকশন। যদি এটা না থাকে তাহলে পিন হোলের মধ্য দিয়ে দেখে সেটা বলতে হয়, যদি চশমা না থাকে। হ্যাঁ এবার অন্য চোখটা করো। হ্যাঁ উপর থেকে পড়ে যাও উচ্চস্বরে, তাহলে 6/6 ফুল কারেকশন আছে। হ্যাঁ আর এই যে 6 মিটার দূরে রাখতে বললাম, হ্যাঁ আপনি গিয়ে বসুন, ওখানে গিয়ে বসুন, আপনি ওখানে গিয়ে বসুন, পড়ে যেতে পারতো, হয়তো পড়ে গেল, বিমলি খেয়ে পড়ে গেল। হ্যাঁ এরকম একজন হয়েছিল তো, হ্যাঁ সে একদম এই হয়ে পড়েছে। হ্যাঁ বুঝেছো তো। হ্যাঁ এখানে ডাক্তারি স্কুল খুব কম, কাজে এখানে সাবধান থাকতে হবে তোমাদের। আমার কাছে ক্লাস করলে পরে যেন অজ্ঞান টজ্ঞান না হয়ে যাও, এর জন্য। 6 মিটার দূরে এটা চার্টটা রাখে কেন? এই চার্টের কি নাম, বানান কি? দেখ অনেক বলেছে, ও অনেকটা দূর ইংরেজ হয়েছে, বুঝতে পেরেছি। এটা চার্ট, এটা 6 মিটার দূরে রাখে, হচ্ছে যে 6 মিটার দূর থেকে যেই আলোক রশ্মি আসে সেগুলো কার্যক্ষেত্রে পরস্পর সমান্তরাল হয়, এবং উইদাউট অ্যাকোমোডেশন সেটা চোখের মধ্যে ইমেজ তৈরি করতে পারে নর্মাল আয়ের ক্ষেত্রে, সেই জন্য এটা 6 মিটার দূরে রাখে। আর এই সাইজগুলো কিভাবে তৈরি করা হয়েছে? সাইজগুলো তৈরি করার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা কি জানো না? এই এক একটা, যেমন মনে করো 60 মিটার দূরে একটা লোক বসে আছে, উপযুক্ত আলো রয়েছে, সে এক চোখ দিয়ে শুধু 2টা পড়তে পারবে, এবং টোটালটা হচ্ছে 5 মিনিট অ্যাঙ্গেল, 5 মিনিট অ্যাঙ্গেল হবে, এবং এর অংশগুলো 1 মিনিট অ্যাঙ্গেল করবে, তবে সেটা নর্মাল আয়ে সেটা সে পড়তে পারে। নর্মাল আয়ে যদি 60 মিটার দূরত্বে যদি চার্টটা রাখা যায় তাহলে সে পড়তে পারে, বুঝতে পারছো? হ্যাঁ কিন্তু কারো যদি ডিফেক্ট থাকে তাহলে সে পড়তে পারবে না। যেমন এখানে 6 মিটার দূরত্ব থেকে এ 24 অব্দি পড়তে পারছে, যেমন 24 মিটার দূরে যদি কেউ থাকে, হ্যাঁ তাহলে পরে সে নর্মাল আই, সেক্ষেত্রে 3/6 অব্দি পড়বে,
অথচ সে 6 মিটার দূর থেকে 3.6 করছে। তার মানে তার ইমেজটা কতটা বড় না হলে পরে সে বুঝতে পারছে না, তার মানে কোনো এরর রিফ্লেকশন বা কিছু একটা প্রবলেম রয়েছে। নর্মাল লোকজন পক্ষে 24 মিটার দূরে, 24 মিটার মানে হচ্ছে মনে করো এখান থেকে ওই যে ওখানে দেখতে পাচ্ছ যে ওই সমস্ত কি ছবি টবি রয়েছে, হ্যাঁ, ওইটা 24 মিটার বা 36 মিটার যদি ধরো, তাহলে পরে সে 36 মিটার যদি হয় তাহলে পরে সেক্ষেত্রে নর্মাল লোকের ক্ষেত্রে 4.9 ওই তারপরে যে 5.2 সেটা সে পড়তে পারে, এতটা দূর থেকে পড়তে পারে। কাজে এখানে তার মানে অল্প ডিস্টেন্স থেকে যে ইমেজটা যখন ম্যাগনিফাইড হচ্ছে, হ্যাঁ, তাতেও সে পড়তে পারছে, হ্যাঁ, তার মানে সেটা কমে নর্মাল থেকে কম আছে। আর নর্মাল ক্ষেত্রে কি হবে, 6/6 সে পড়তে পারবে। আমার 6/6 নয়, এখন আমি পড়তে পারবো না, কিন্তু যার 6/6 আছে সে উইদাউট এইড সে উপর থেকে হরর করে সব পড়ে যেতে পারে। এই হচ্ছে অ্যাঙ্গেলটা যেন তোমার এই ভিজুয়াল অ্যাঙ্গেলটা যেন মিনিমাম অন্তত পক্ষে 1 মিনিট হয়, তাহলে পরে তোমার সেটা পুরোটা হচ্ছে 5 মিনিট, অংশটা 1 মিনিট। যেমন দেখবে রাত্রিবেলা দূরের থেকে যখন গাড়ি আসছে অনেক দূর থেকে একটা আলো দেখা যাচ্ছে, যখন কাছাকাছি আসে তখন বোঝা যায় যে দুটো হেডলাইট আছে। সেটা এই কারণেই হয়। সেইভাবে এটা ভিত্তি করে এটা তৈরি করা হয়, চার্টগুলো তৈরি করা হয়েছে। হ্যাঁ, আর যারা অক্ষর জ্ঞানহীন তাদের ক্ষেত্রে সি চার্ট আছে, দেখবে লেন্ডলটের চার্ট, সি চার্ট, সেটা একটা জায়গা ওপেন থাকে, ওপেনটা উপরে নিচে সাইডে এরকমভাবে থাকে, সে সেই বুঝতে পারবে ডান দিকে না বাঁ দিকে, সেভাবে সে ব্যাখ্যা করবে, কিন্তু বেসিক কনসেপ্টটা সেম, এইভাবেই থাকবে। তোমার এটা যে অপটিক নার্ভের, অকুলোমোটর নার্ভের কি কি টেস্ট আছে? ফোর, 5, 6 এর কমন টেস্টটা কি আছে জানো? 4, 5, 6 এর কমন টেস্ট কি আছে? হ্যাঁ, এই তুমি করো তো, ওর উপর করো, ওর উপর করো, 3, 4, 6 এর কমন টেস্টটা করো। এটা তোমরা 5th নার্ভের যে টেস্টগুলো নিজেরা প্র্যাকটিস করবে। তোমাদের আরেকটা দিন যেটা আসছে, তোমাদের শনিবার পড়ছে না, তোমরা এটা বলবে স্যারকে আমরা প্র্যাকটিস করবো নিজেরা। এখানে করো 4, 5, 6 এর, হ্যাঁ এখন তো আছে, সেটা আছে, তুমি করো তো। 3, 4, 6 এর কমন টেস্টটা কিভাবে করবে? কমন টেস্টটা কি করে করবে? ওকে বলবে মাথা নাড়াবে না, আর যদি মাথা নাড়ায় তাহলে পরে মাথাটা ধরে ঠিক ফিক্স করে নেবে। হ্যাঁ, এই যদি মাথা নাড়ায় তাহলে পরে হবে না। মাসেলগুলোর নাম বলো, ভিন্ন ভিন্ন পজিশনে মাসেলগুলোর নাম বলো। মাসেলের নাম না বললে পরে পরীক্ষায় পাস তোমাকে করিয়ে দেবে, কিন্তু তোমাকে করবে না, বেশি ক্রেডিট দেবে না। প্রত্যেকটা মুভমেন্টের সঙ্গে সঙ্গে কোন কোন মাসেল ইনভলভ আছে সেটা বলতে হবে। হ্যাঁ, করো, তারপরে আবার ওকে জিজ্ঞেস বলো, কি বলবে ওকে? মাথা নাড়াবেন না, আমার আঙুলটাকে দেখুন। হ্যাঁ, মাথা না নাড়িয়ে আমার আঙুলটাকে দেখুন। আবার করো, আবার করো। স্থির আছে না, তোমার এটা যখন সরবে তখন তার সে আঙুলটা দেখে যাবে। হ্যাঁ, 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 মাথা নাড়াচ্ছে। হ্যাঁ, এটা কোন কোন এটা কোন কোন মাসেলের টেস্ট? তুমি যে ডান দিকে গেলে কোন কোন মাসেলের টেস্ট হলো? বা চোখের ক্ষেত্রে ল্যাটারাল রেকটাস, আর ডান চোখের ক্ষেত্রে মিডিয়াল রেকটাস। হ্যাঁ, তারপরে একটা সাইডে নিয়ে গিয়ে উপরে তোলো। হ্যাঁ, উপরে তোলো। হ্যাঁ,
একেবারে সাইডে নিয়ে গিয়ে উপরে তোলো। হ্যাঁ, এবার কোন কোন মাসেল কাজ করছে এই সময়? সুপিরিয়র সুপিরিয়র অবলিক। এগুলো ক্লাস তো আমি ইনফিরিয়র অবলিক। হ্যাঁ হ্যাঁ, তারপরে এবার তারপর নিচে নেমে আসবে। হ্যাঁ, নিচে নেমে আসো। হ্যাঁ, এই যে ও চোখটা পাতা পড়ে গেছে, এই জন্য মনে করো আমি তুলছি। তাহলে কোন কোন মাসেল কাজ করছে এই অবস্থায়? লেফট আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র রেক্টাস, আর রাইট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র অবলিক। আঙুলটা ওখানেই রাখো। হ্যাঁ, ওই দেখো দেখতে পাচ্ছ? এবার আবার আঙুলটা মিড পজিশনে তোলো। এবার এ পাশে নিয়ে আসো। অসুবিধা হলো পরে এই হাতের আঙুলটা পাল্টে এই হাতের আঙুলটা এইবার নিয়ে যাও, এই পাশে নিয়ে আসো। হ্যাঁ, রাইট আইয়ের ক্ষেত্রে এভাবে নিয়ে আসো। রাইট আইয়ের ক্ষেত্রে এখানে হচ্ছে ল্যাটারাল রেক্টাস, লেফট আইয়ের ক্ষেত্রে মিডিয়াল রেক্টাস। এবার আঙুলটা উপর দিকে তোলো। হ্যাঁ, এই যে রাইট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র রেক্টাস, লেফট আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র অবলিক। আবার নিচে নামাও, ধীরে ধীরে নামাবে। হ্যাঁ, তাহলে এখন এই যে তাহলে রাইট আইয়ের ক্ষেত্রে ইনফিরিয়র রেক্টাস আর লেফট আইয়ের ক্ষেত্রে সুপিরিয়র অবলিক। একবারে ডায়াগোনালি অপোজিট যে মাসেলটা সেটাই পড়বে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার সবটা করার পরে তারপরে আবার মিড পজিশনে আসবে এবং দেখতে হবে সেখানে সেটা মানে ঠিকমতো মুভমেন্ট ঠিকমতো স্মুথলি হচ্ছে কিনা। হ্যাঁ, যাও ওখানে বসো। তাহলে এখানে এটা ডিপ্লোপিয়া কাকে বলে? ডিপ্লোপিয়া ডাবল ভিশন। ডাবল ভিশন সম্বন্ধে কি করে ধারণা করা যায় সহজে? কি করে ডাবল ভিশন সম্বন্ধে তুমি লোককে যখন বলবে তখন কি বলবে? ডাবল ভিশন সম্বন্ধে তুমি নিজে আইডিয়াটা কি করে করো? ডাবল ভিশন সম্বন্ধে তুমি নিজের আইডিয়াটা কি করে করো? কি করে করবে? তুমি নিজেরই যদি বুঝতে না পারো ডাবল ভিশন কাকে বলে, তাহলে পরে তোমার এটা করাটা অনেকটা হয়ে যাবে, মেকি হয়ে যাবে। তুমি করবে কি, একটা যে কোনো জিনিস তুমি দেখো, দু চোখে দেখছো তো, একটা চোখ একটু চাপ দাও, তাহলে দেখবে দুটো ইমেজ দেখতে পাবে। যে কোনো জিনিস দেখে সামনে পিছনে যে কোনো জিনিস দেখে একটা চোখ একটু চাপ দাও, দিলে দেখবে দুটো ইমেজ পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে স্পষ্ট আর একটা হচ্ছে অস্পষ্ট। যেটা স্পষ্ট সেটা হচ্ছে ট্রু ইমেজ, আর যেটা অস্পষ্ট সেটা হচ্ছে ফলস ইমেজ। দেখতে পাচ্ছ তো? একটা চোখে চাপ দাও, একটা চোখে চাপ না দিলে কি করে বুঝবে? হ্যাঁ, দু চোখেই দেখছো, একটা চোখে একটু চাপ দিলে পরে দেখবে একটা জায়গায় দুটো দেখা যাচ্ছে। যেটা স্পষ্ট সেটা হচ্ছে ট্রু ইমেজ, আর যেটা অস্পষ্ট সেটা হচ্ছে ফলস ইমেজ। তোমরা আরো সহজে বোঝা যায়, তুমি দূরের জিনিসটা দেখছো, সামনে একটা আঙুল তুললে দেখবে দুটো আঙুল দেখছো, অথবা আঙুলটা দেখছো, যখন সামনের আঙুলটা দেখছো তখন দেখবে দুটো দুই তৈরি হচ্ছে। তাহলে সেইভাবে বোঝা যায় যে ডিপ্লোপিয়া কি জিনিস। ডিপ্লোপিয়া কি জিনিস সেটা তুমি নিজেই যদি না বোঝো তাহলে তুমি পড়ে তো ভালো বুঝতে পারবে না। আমার কথা বুঝতে পারছো তো? ডিপ্লোপিয়া। স্কুইন্ট কাকে বলে? স্কুইন্ট, হ্যাঁ, ক্রস টাই। হ্যাঁ, ক্রস টাই বলতে কি বুঝবে, কি বলবে? এই বই কি ডেফিনেশন লেখা আছে? এই চ্যাপ্টারটা পড়োনি? আমি তো ক্লাসে তোমাদের যতটা পারছি আমি তোমাদের ক্লাসের বইটা তো তোমার করে দিচ্ছি। দেখো তো ক্রস টাই লেখা আছে কিনা 3rd 4th 6-এ। এটা পড়োনি কেন ওগুলো তোমাদের? হ্যাঁ, কি? হ্যাঁ, কি লেখা আছে ভালো করে স্পষ্ট করে পড়ো। লস অফ প্যারালিজম। হ্যাঁ, আবার পড়ো, সেন্টেন্সটা কি বললো? তারপরে এটা হচ্ছে প্যারালিজম, এটা গ্রস আছে। ভিজুয়াল অ্যাক্সেস বলতে কি বোঝায়? ভিজুয়াল অ্যাক্সেস যদি তুমি না জানো তাহলে তোমার কি করে হবে? হ্যাঁ, প্যারালাল মানে সেই জায়গাটা পয়েন্টটা মিট করবে।
দূরে গিয়ে মিট করলে প্রায় প্যারালালি চলে আসে, সেই অর্থে এটা বলা হয়। অ্যাবসলিউটলি প্যারালাল হলে পরে কী করে হবে? অ্যাবসলিউটলি প্যারালাল হলে তো দুটো চোখ দুটো তো একটা পয়েন্টে তুমি দেখছো, একটা টুই দেখছো, তুমি দুটো তো দুই দেখতে পাচ্ছ না। ওটা গ্রসলি ঠিকই আছে। হ্যাঁ, ভিজুয়াল অ্যাক্সিস বলতে কি বোঝায়? হ্যাঁ, ভিজুয়াল অ্যাক্সিস বলতে কি বোঝায় জানো না? এমনি কনভেক্স লেন্সের অ্যাক্সিস বলতে কি বোঝায়? আলোক অক্ষ বলে, বাংলা যারা মিডিয়া পড়েছে, আলোক অক্ষ বলতে কি বোঝায়? ওই যে ফিজিক্সের বইয়ে লেখা আছে না যে আলোক অক্ষ, হ্যাঁ, উত্তল লেন্সের আলোক অক্ষ বলতে কি বোঝায়? উত্তল লেন্স মানে হচ্ছে কনভেক্স লেন্স, আর ওটা কনভেক্স হচ্ছে অবতল। হ্যাঁ, উত্তল লেন্সের ক্ষেত্রে তোমার হায়ার সেকেন্ডারি আবার পড়া দরকার, বুঝতে পেরেছো? তোমাদের ওদের সব ট্রেনিং দেওয়া দরকার। হ্যাঁ, যে ট্রেনিং দেওয়া দরকার, আবার সেখানে ফিজিক্সে কিছু ক্লাস টাস করে তবে একটা আসুক। হ্যাঁ হ্যাঁ, কিন্তু পাঠালে কাজ হবে না, যদি পাঠাই কেউই গিয়ে পৌঁছাবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, সরকারি সাহায্যের অনুদান যেমন গ্রাহকের কাছে পৌঁছায় না, সেভাবে আমি যদি তোমাদেরকে একটা ফিজিক্সের কোনো স্কুলে পাঠিয়ে দিই, তারপরে আমাদের লোক তো খোঁজও নেয় না, পরে দেখবে কেউই টিচার বলছে কোথায় কাদের পাঠিয়েছিলেন, পরে দেখা গেলো আশেপাশে হোটেলে তারা উঠে গেছে, সেখানে ভালো মন্দ খেয়ে আবার ব্যাক করে চলে এসছি, বুঝতে পেরেছো? তোমাদের ক্ষেত্রে এইরকমই হবে। তাহলে ওই যে গোলক আছে না, দুপাশে দুটো গোলক মিলিত হতে তৈরি হয়েছে পরস্পর, ওই গোলকের যে কেন্দ্র দুটো যোগ করলে যে সরলরেখাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে অক্ষ, বুঝতে পেরেছো? যেমন চোখের ক্ষেত্রে যে ভিজুয়াল অ্যাক্সিসটা সেটা অপটিক অ্যাক্সিস থেকে একটু আলাদা, কারণ এটা অনুভূতির ব্যাপার আছে, বুঝতে পেরেছো? তার মানে এটা হচ্ছে অপটিক্যাল সেন্টার আছে, চোখের যে অপটিক্যাল সেন্টার সেটাকে বলে নোডাল পয়েন্ট, এবং তার সঙ্গে যে ফোবিয়া সেন্ট্রালিস বা ম্যাকুলাই বলবে, ওই দুটো যখন যাচ্ছে ওটা, এবং ওটা তোমার এই ইসের মধ্য দিয়ে যাচ্ছে, পিপিলের মধ্য দিয়ে যাচ্ছে, এবং সেটা হচ্ছে তোমার ম্যাকুলা, এবং তার সঙ্গে নোডাল পয়েন্ট যোগ করলে সেটা যে এটা হচ্ছে ভিজুয়াল অ্যাক্সিস, এবং ওখানে হচ্ছে অ্যাকুরেট ভিশন পাওয়া যাচ্ছে, অ্যাকুইটি অফ ভিশন। যেমন আমি যখন দুই পড়ছি তখন দুইয়ের দুটো ইমেজ তৈরি হচ্ছে, কোথায় তৈরি হচ্ছে? দুটোই আমার ম্যাকুলাতে তৈরি হচ্ছে। হ্যাঁ, যার ফলে আমি একটা দেখতে পাচ্ছি, কিন্তু আমি একটা দেখতে যদি আমি একটাতে চাপ দিই, তাহলে একটা চোখের ক্ষেত্রে ঠিক ম্যাকুলাতে পড়েছে, আরেকটা আমি পড়তে দিইনি, একটু এদিক ওদিক পড়েছে। যেই চোখের ক্ষেত্রে সেটা পড়েছে, হ্যাঁ, সঠিক জায়গায় ম্যাকুলাতে পড়েছে, সেটা ক্লিয়ার হবে, আর যেটা পড়েনি সেটা হচ্ছে নন করসপন্ডিং পয়েন্টে হচ্ছে, এবং সেটা হচ্ছে আনক্লিয়ার হবে। এবং যার ফলে আমি যদি এখানে চাপ দিই, তাহলে পরে যে রাইট ইমেজটা যেটা এই ক্ষেত্রে চাপ দিচ্ছি, তাহলে এটা যে ক্লিয়ার ইমেজ আছে যেটা লেফট আই দিয়ে তৈরি হচ্ছে সেটা হচ্ছে ট্রু ইমেজ, আর যেটা আছে সেটা হচ্ছে ফলস ইমেজ। এই হচ্ছে ব্যাপার। এবং একটা মাসেল চোখকে যেই দিকে সরায় সেই দিকে ফলস ইমেজটা প্রজেক্টেড হয়, বুঝতে পেরেছো? ফলস ইমেজটা সেদিকে প্রজেক্টেড হয়। যেমন ল্যাটারাল রেকটাস আইবলটাকে ল্যাটারাল সাইডে দেখাবার জন্য চেষ্টা করছে, সেই জন্য যদি কারো রাইট ল্যাটারাল রেকটাস প্যারালাইসিস হয়, তাহলে পরে সেই ক্ষেত্রে ফলস ইমেজটা রাইট সাইডে প্রজেক্টেড হবে। আবার লেফট আয়ের ক্ষেত্রে লেফট ল্যাটারাল রেকটাসটা লেফট সাইডের ফিল্ডকে দেখার চেষ্টা করছে, কাজেই লেফট ল্যাটারাল রেকটাস যদি প্যারালাইসিস হয় তাহলে ফলস ইমেজটা লেফট সাইডে তৈরি হবে, ট্রু ইমেজটা রাইট সাইডে তৈরি হবে, বুঝতে পারছো? যেমন আমার যদি মনে করো রাইট ল্যাটারাল রেকটাস প্যারালাইসিস আছে, তাহলে পরে সেই আঙুলটা আমি যখন নিয়ে যাচ্ছি তখন তখন মনে করো এই একটা আঙুল নিয়ে যাচ্ছি, তাহলে আমি যখন এটা নিয়ে যাচ্ছি তখন আমি এখন যে মিড পয়েন্ট ক্রস করে আমি গেলাম তখন আমি দুটো ইমেজ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ট্রু ইমেজ আর একটা হচ্ছে ফলস ইমেজ। এইটা হচ্ছে ট্রু ইমেজ আর এটা হচ্ছে ফলস ইমেজ, তাহলে সেটা রাইট সাইডে ডেভেলপ হলো, বুঝতে পারছো? তার কারণ আইবলটা সরে গেছে, তার ইমেজটা ঠিক ম্যাকুলাতে তৈরি না হয় তার একটু মিডিয়ালিতে তৈরি হয়েছে, আইবলটা একটু মিডিয়ালি সরে গেছে, কাজে ইমেজটা গিয়ে ম্যাকুলার মিডিয়ালি পড়েছে, সেটা প্রজেক্ট করছে ল্যাটারাল সাইড। এর জন্য ট্রু বা ফলস ইমেজ যেটাই হোক না কেন, যদি রাইট ইমেজটা রাইট আইয়ের দ্বারা, লেফট ইমেজটা লেফট আইয়ের দ্বারা তৈরি হয়, তাহলে সেটাকে বলছে আনক্রস ডিপ্লোপিয়া।
আনক্রস ডিপ্লোপিয়া অথবা হোমোনিমাস ডিপ্লোপিয়া। যেমন হোমোনিমাস হেমিয়ানোপিয়া। হোমোনিমাস হেমিয়ানোপিয়া কি কারণে তৈরি হয়? তোমার কত রোল? হ্যাঁ, হোমোনিমাস হেমিয়ানোপিয়া কখন তৈরি হয়? ভিজুয়াল পাথওয়ের কোন জায়গায় ডিফেক্ট হলে পরে হোমোনিমাস হেমিয়ানোপিয়া তৈরি হবে? এই যে আমার এই যে বইটা তো আমি পড়িয়ে দিচ্ছি, তোমার বাড়িতে গিয়ে এটা খুলে পড়বে। হ্যাঁ, প্রয়োজনে অ্যানাটমি বইটা নিয়ে ট্রেনার এই যে ছবিগুলো সব দেখবে, সময় এখানে কিছু ব্যয় করবে। হ্যাঁ, শিখতে পারবে তাহলে জিনিসটা। না হলে পরে আমাদের মতন এই সামান্য চাকরি বাকরি করে কোনো রকম খেতে হবে, বুঝতে পেরেছো? সেগুলো এই জন্য, হ্যাঁ, এই জন্য এইসব তখন ফিজিওলজি ডিপার্টমেন্টে কোথাও 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 ঘুরে বেড়াবে একটা ডেমোস্ট্রেটর পোস্টের জন্য। তোমাকে বলে ফিজিওলজিতে কাজ করবে, মানে হ্যাঁ করবো, কিছু তো খাওয়া টাওয়া জোটে না, তখন এইসব ডিপার্টমেন্টে কাজ করবে এইভাবে। হ্যাঁ, আর তোমার যদি ভালো জ্ঞান থাকে তাহলে তুমি পোস্ট গ্রাজুয়েট ভালো জায়গায় করতে পারবে, মান সম্মান পাবে, পয়সা কড়ি প্রচুর আসবে মানুষের। মানুষ বেঁচে থাকে কি জন্য? জন্ম হয় কি জন্য? পয়সা রোজগার করা ছাড়া মানুষের জন্মের আর কি উদ্দেশ্য আছে? তো কোনো উদ্দেশ্য নেই। যেন বড় লোক আর ছোট লোক, তাহলে এই আমাদের ছোট লোকদের দেখে শিক্ষা নেবে যাতে এরকম না হতে হয়, আরো বড় হতে হবে। হ্যাঁ, মানুষের জন্মের আর কোনো কার্যকারণ নেই, পয়সা রোজগার করে জীবনের এক এবং অদ্বিতীয় উদ্দেশ্য, আর কিছু নেই, বুঝতে পেরেছি? ইসেকে জিজ্ঞাসা করেছিল, বঙ্কিম চট্টোপাধ্যায়কে রামকৃষ্ণদেব জিজ্ঞাসা করেছিল, বলেছে জীবনের উদ্দেশ্যটা কি? সে বলেছে আহার নিদ্রা মৈথুন। বলেছে তুমি তো ছেঁচড়া লোক। এখন এখন উনি যেটা বলেছেন সেটাই ঠিক। রামকৃষ্ণদেব তো পাগল লোক, ওর কাছে ওর কথাটা কে শোনে? কাজেই আমরা উনি যেটা বলে গেছেন সেটাই আমি শুনি। পয়সা করি খাওয়ার জন্য এখানে তুমি জন্মেছো। হ্যাঁ, সেই জন্য ভালো করে এটা পড়ে নেবে। আর এগুলো যখন পড়বে অ্যানাটমি বইটা খুলে নেবে, খুলে নিয়ে যেমন থার্ড ফোর্থ সিক্স নার্ভ যখন পড়ছে, আমার কথাটা শুনলে পরে ঠকবে না। তুমি যখন থার্ড ফোর্থ সিক্স নার্ভ এই বইটা যখন পড়ছে, অ্যানাটমি বইটার ওই চ্যাপ্টারটা খুলে রাখবে, দেখে রাখবে ছবিগুলো দেখলে যে ওই ছবিটা থেকেই বুঝতে পারবে যে মাসেলগুলো কীভাবে অ্যাটাচড আছে। দেখবে ইনফিরিয়র অবলিক এরকমভাবে আছে, এই মাসেলটা যদি থাকে তার ইনফিরিয়র অবলিকটা এইভাবে নিচের থেকে এসছে, নিচের থেকে এসে এটা যে ইকুয়েটার আছে ইকুয়েটারের পিছনে গিয়ে এইভাবে লেগেছে। তারপর নিচের থেকে যদি মাসেলটা কন্ট্যাক্ট করে তাহলে কী হবে? সেটা এলিভেট করবে। নিচের থেকে যদি টানে তাহলে পরে সেক্ষেত্রে কী হবে? সেটা সে কিছুটা অ্যাবডাকশন করবে, আর এখান থেকে যদি এবার টানে কিছুটা এক্সটর্শন করবে। তাহলে তিনটে ডিফারেন্ট অ্যাক্সিসে হচ্ছে, আমি বলে দিয়েছিলাম, তিনটে ডিফারেন্ট অ্যাক্সিসে হচ্ছে। এই যে ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর আই বলটা যখন নাকের দিকে যাবে তখন সেটাকে বলবে অ্যাডাকশন, যখন সেটা কানের দিকে যাবে তখন সেটাকে বলে যে অ্যাবডাকশন। আর ট্রান্সভার্স হরাইজন্টাল অ্যাক্সিস এই বরাবর যখন কর্নিয়া, হ্যাঁ, যখন উপরের দিকে যাবে, ফোরহেডের দিকে যাবে তখন তুমি তাকে বলবে এলিভেশন। আবার যখন চিকের দিকে যাবে, নিচের দিকে যাবে, তখন সেটাকে বলবে ডিপ্রেশন। আর হরাইজন্টাল অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস অনুযায়ী মনে করো এটা হচ্ছে পিপিলের বা কর্নিয়ার আপার পয়েন্ট, এটা যখন নাকের দিকে মোচড় দেবে তখন সেটা হচ্ছে ইন্টরশন বা ইন্টারনাল রোটেশন। আবার যখন কানের দিকে মোচড় দেবে আপার পয়েন্ট অফ দি পিপিল অথবা কর্নিয়া, তখন সেটা হবে এক্সটার্নাল রোটেশন বা এক্সটরশন। এবং এই মাসেলগুলো কীভাবে অরিজিন আছে সে বইয়ে দেখলে পরেই তুমি বুঝতে পারবে সেটার ওরিয়েন্টেশন অনুযায়ী তা সেটা কী করবে। রেক্টি মাসেলগুলো এরকমভাবে 25 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, কাজেই যখন অ্যাবডাক্টেড আই হবে তখন রেক্টিগুলো এমন একটা পজিশনে রয়েছে সে তখন তাকে এলিভেট করতে পারবে। হ্যাঁ, এলিভেট করতে পারবে সুপিরিয়র রেক্টি। আবার যখন আবার অ্যাডাক্টেড আয়ের ক্ষেত্রে ইনফিরিয়র অবলিক এমন একটা পজিশনে আছে যে সে তখন তাকে এলিভেট করতে পারবে, তার অন্য মুভমেন্ট থাকবে না। এই জন্য এই যে মিড পজিশন অফ গেজ থেকে যখন আমি আঙুলটা দেখছি, দেখবে দুটো চোখই সমানভাবে উপরে যাচ্ছে, ঠিক আছে তো, কোনো যদি সরছে না, দুটো চোখের ক্ষেত্রেই এরকম যাচ্ছে। কেন যাচ্ছি? দুটো চোখেই সেখানে কি মাসেল কাজ করছে, একটা হচ্ছে সুপিরিয়র রেক্টাস আর একটা হচ্ছে ইনফিরিয়র অবলিক। সুপিরিয়র রেক্টাসের এলিভেশন আর ইনফিরিয়র অবলিকের এলিভেশন একই সঙ্গে কাজ করছে, কিন্তু সুপিরিয়র রেক্টাসের অ্যাডাকশনটা is neutralized by the abduction of the inferior oblique, আর superior rectusের intorsion is neutralized by the extorsion of the inferior oblique। শুধু এবং এদের হচ্ছে প্রাইমারি মুভমেন্টগুলো কাজ করছে, তাহলে সেক্ষেত্রে এইভাবে আমার মুভমেন্ট হচ্ছে। আবার এখানে দেখে আমি যখন নিচের দিকে তাকাচ্ছি, এই যে নিচের দিকে তাকাচ্ছি, তাহলে পরে কি হচ্ছে?
দুপাশেই ইনফিরিয়র রেক্টাস এবং সুপিরিয়র অবলিক তাদের ডিপ্রেশনটা কাজ করছে, কিন্তু সুপিরিয়র অবলিকের অ্যাবডাকশন এবং ইন্টরশন ইজ কাউন্টারঅ্যাক্টেড বাই দি অ্যাডাকশন অ্যান্ড এক্সটরশন অফ দি ইনফিরিয়র অবলিক, এবং যার ফলেই আমরা মানে ইনফিরিয়র রেক্টাসের, এটা ভুল বললাম আবার শুনুন, এই পজিশন থেকে আমি নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে যাচ্ছি, তারপরে আমি ডিপ্রেশন, দূরচোখের ক্ষেত্রে ডিপ্রেশন হচ্ছে, এই অ্যাক্সিস বরাবর হচ্ছে। এখানে ক্ষেত্রে ইনফিরিয়র রেক্টাসের অ্যাডাকশন এবং সেক্ষেত্রে তার এক্সটরশন ইজ কাউন্টার অ্যাক্টেড বাই দি অ্যাডাকশন এবং অ্যাবডাকশন এবং ইন্টরশন বাই দি মানে সেখানে সুপিরিয়র অব, তারপরে ওগুলো নিউট্রালাইজড হয়ে যাচ্ছে, কিন্তু দুটোরই ডিপ্রেশন কাজ করছে, বুঝলে তো? তোমাদের এবার এই জায়গাগুলো তোমরা অ্যানাটমি বই থেকে দেখবে ফাংশন দেওয়া আছে, তখন সেখানে এরকম দেখবে। পুরনো তোমাদের যেই জ্ঞানঙের বই আছে সেখানে চার্ট দেওয়া ছিল, একটা ব্যাচে আমি প্রাইমারি ফাংশন, সেকেন্ডারি ফাংশনগুলো আলোচনা করেছিলাম, কিন্তু তোমরা এটা কিছু কঠিন কিছু নয়, তোমরা এই অ্যাক্সিস বরাবর চিন্তা করবে যে ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর কাজ করছে হচ্ছে শুধুমাত্র অ্যাবডাক্টারগুলো, এটা হচ্ছে অ্যাডাকশন আর এটা হচ্ছে অ্যাবডাকশন, আর এর ক্ষেত্রে এটা হচ্ছে এলিভেশন, এটা হচ্ছে ডিপ্রেশন। আর এইভাবে যখন আসে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর, যখন সে নাকের দিকে যাচ্ছে, মানে আপার পার্ট অফ দি পিপিলটা যখন নাকের দিকে যাচ্ছে তখন সেটা ইন্টরশন, আর কানের দিকে যখন যাচ্ছে তখন সেটা হচ্ছে এক্সটরশন। এবং মাসেলগুলো এইভাবেই অর্গানাইজ করা আছে যাতে যে কোনো রকম মুভমেন্ট যে কোনো অ্যাঙ্গেলে পাওয়া সম্ভব, বুঝতে পেরেছো? সেই জন্য একটা লিশন হলে পরে সেরকম অসুবিধা হবে। যদি রাইট সাইডের সুপিরিয়র অবলিক যদি আমার প্যারালিসিস হয়, তাহলে পরে কী হবে, আমার মিড পয়েন্ট অফ দি গেজের উপরে কোনো অসুবিধা হবে না, যখন আমি সিঁড়ি দিয়ে নামতে যাব তখনই হবে কি আমার এটা হবে না। যদি এইটাকে আমি খোলা রাখি তাহলে পরে কী হবে, সে তো মুভমেন্টটা এখানে হতে পারছে না, কারণ সুপিরিয়র অবলিক সেখানে কাজ করতে পারছে না, এবং শুধু ইনফিরিয়র রেক্টাস কাজ করবে। ইনফিরিয়র রেক্টাস কাজ করলে কি হবে, সেটা তার যে মানে সেই ইন্টরশন জায়গায় এক্সটরশন হবে এবং কিছুটা সেখানে অ্যাডাকশনের মতন হবে, এবং যার ফলে তার একটা ডাবল ইমেজ তৈরি হবে। এর জন্য আমাকে নামতে হলে পরে তখন রাইট আইটা কভার করে নিচে দিয়ে নামতে হবে, কারণ তেমন আমার তো ডিপ্লোপিয়া হলে পরে নিচে নামতে অসুবিধা হবে, সিঁড়ি দিয়ে অসুবিধা হয়। এবং যে ইমেজটা তৈরি হবে সেটা দেখা যাবে যে সেটা এক্ষেত্রে যেহেতু সেটা অ্যাবডাক্টর প্যারালিসিস হচ্ছে আনক্রসড এবং ডিস্টর্টেড হয়ে রয়েছে বলে সেটা একটা ডিস্টর্টেড ইমেজ পাওয়া যায়। যেমন যদি কমপ্লিট প্যারালিসিস যদি অকুলোমোটর নার্ভ যদি হয় তাহলে পরে কি হবে, কমপ্লিট প্যারালিসিস হলে পরে অকুলোমোটর নার্ভ হলে পরে দেখবে যে সেক্ষেত্রে সে চোখটা খুলতে পারছে না, ড্রুপিং অফ দি আইলিড হচ্ছে, মানে চোখটা খুলতে পারছে না, তাহলে সেক্ষেত্রে লিভেটর প্যালপেব্রি সুপিরিয়র মাসেল প্যারালাইজড হয়ে রয়েছে, খুলতে হবে। যেই তুমি খুলবে দেখবে যে পিপিলটা ডাইলেটেড হয়ে রয়েছে, কারণ স্ফিংটার পিপিলি কাজ করতে পারছে না বলে অপোজিট যেটা সিম্প্যাথেটিক সিস্টেম সেটা স্ট্রং হয়ে রয়েছে, পিপিল ডাইলেটেড রয়েছে, আর আইবলটা ল্যাটারালি সরে গেছে এবং একটু ডিপ্রেসড হয়ে রয়েছে। ল্যাটারালি সরে গেছে কারণ ল্যাটারাল টেস্টে কাজ করতে পারছে, আর সুপিরিয়রলি কাজ করার ফলে সুপিরিয়র একটু অ্যাবডাক্ট করতে পারছে, হ্যাঁ, একটু ল্যাটারালি এবং একটু অ্যাবডাক্টেড হয়ে রয়েছে, অ্যাবডাক্টেড এবং একটু ডিপ্রেসড হয়ে রয়েছে সেটা, এবং ওইদিকে মুভমেন্ট সম্ভব, অন্যদিকে মুভমেন্ট হবে না। তাহলে পজিশন অনুযায়ী এই অ্যাক্সিস অনুযায়ী মাসেলগুলো ফাংশনগুলো চিন্তা করলে জিনিসটা ক্লিয়ার হবে, এবং তুমি ক্রস ডিপ্লোপিয়া আনক্রস ডিপ্লোপিয়া এটা বুঝতে পারবে। যদি রাইট সাইডের ল্যাটারাল রেক্টাস প্যারালিসিস হয় তাহলে পরে এই যে যেমন মনে করো একটা আমি আঙুল নিয়ে আসছি, মানে একটা আঙুল নিয়ে আসছি, তাহলে আমি এখানে একটা আঙুলি দেখতে পাচ্ছি, যেই আমি এই রাইট সাইড ক্রস করলাম তাহলে পরে আমার দুটো ইমেজ দেখতে পাবো, তাহলে পরে এখানে দেখা যাবে যে আমার এই ইমেজটা ট্রু থাকবে, এই ইমেজটা ফলস হবে, ল্যাটারাল সাইডে পড়বে। তাহলে যেই যে ট্রু ইমেজটা হচ্ছে লেফট আইয়ের দ্বারা, ফলস ইমেজটা রাইট আইয়ের দ্বারা। ট্রু বা ফলস যাই হোক না কেন, যদি রাইট ইমেজটা রাইট আইয়ের দ্বারা, লেফট ইমেজটা লেফট আইয়ের দ্বারা তৈরি হয় তাহলে পরে সেটা হচ্ছে হোমোনিমাস, সেটা হচ্ছে ডিপ্লোপিয়া বা আনক্রস ডিপ্লোপিয়া। তার কারণ হচ্ছে আইবলটা একটু মিডিয়ালি সরে যায় এবং সেটা একটু মানে যার ফলে সেটা হচ্ছে ওই ম্যাকুলার একটু মিডিয়ালি পড়ে যায়, মিডিয়ালি পড়লে পরে সেটা প্রজেক্টেড হচ্ছে সেটা কিসের দিকে, অপোজিট আয়ের দিকে, অপোজিট দিকে। এটা আমি ছবি এঁকে তোমাদের এটা দেখানোর চেষ্টা আমি করতে পারতাম, কিন্তু করলে লাভ নেই, তোমরা সেটা ইসের সঙ্গে নেবে না, বুঝতে পেরেছো?
তোমরা শ্রদ্ধার সঙ্গে নেবে না, কাজে তোমাদের এখন নিদ্রাকর্ষণ হচ্ছে এবং খিদেও পেয়ে গেছে, কাজেই তোমরা আজকে ছেড়ে দিলাম তোমাদের, বুঝতে পেরেছো? তোমরা দিয়ে নিজেরা চেষ্টা করবে। সবসময় মনে রাখবে 1400 গ্রাম ব্রেন সবারই আছে, আমার থেকে সবার বেশি আছে, কম নেই কিছু, কারণ সবাই আমাকে ঠকাতেও পারে। এর জন্য তোমরা এখন গিয়ে সেটি করে নিজেরা পড়ে নেবে। কোনো জায়গায় যদি আটকাতে অসুবিধা হয় তাহলে পরে আমি যে কদিন আছি তার মধ্যে এসে যে স্যারের জায়গাটা বুঝতে পারছি না, তাহলে আমি আমার চেষ্টা করতে পারি, আগ্রহ থাকলে সেটা হবে। যাও, ওঠো, এবার কাজ হয়ে গেছে।